এই তোর কত বড় সাহস আমার পাশে বসেছিস, আর একটু আগে আমার কত দামি একটা মোবাইল ভেঙেছিস, আর এখন এসে আমার পাশে বসছিস। আমি কিছু বলছি না, চোখের কোণে পানি চলে আসলো। চর খেয়ে কিছুই বলতে পারছি না, কারণ আজকে আমার এই কলেজের প্রথম দিন, আর আমি এই ঢাকা শহরের পোলা না। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তাই না? তাহলে চলেন পেছনের ঘটনা শুনে আসি। আরে আমার পরিচয়টা তো দিলাম না। আমাকে অনেকেই চেনেন, মোর নাম সুজন হাসান রাফি, আর বাসাটা তো গাজীপুরের কোনো এক জায়গায়। তাহলে চলেন শুরু করি। কয়েকদিন আগে আমি ঢাকা শহরে এসেছি মূলত লেখাপড়া করার উদ্দেশ্যে। আজ কলেজে গেলাম সাইকেল করে। সাইকেলটা দেখে কলেজে ঢুকলাম। সবাই অবশ্য তাকিয়ে আছে আমার দিকে। আপনারা হয়তো ভাবছেন আমি কি সেলিব্রিটি নাকি? আরে না ভাই, আগে ছিলাম না, কিন্তু এখন থেকে হয়ে গেছে। বুঝলেন না তাই তো? আরে ভাই, ঢাকা শহরে কলেজে একটা পুরাতন সাইকেল নিয়ে কেউ যায়? আমি গেলাম দেখে সবাই তাকে মুচকি মুচকি হাসছে। অবশ্য সেটা পোশাক দেখেও। দরিদ্র করে ছেলে আমি, অনেক কষ্ট করে ঢাকা কলেজে চান্স পেয়েছি। ওই যে কথায় আছে না, ভালো ছাত্র হলেই ভালো কলেজে চান্স পাওয়া যায় না। টাকা পয়সা না থাকার কারণে ভালো ড্রেস পরে আসতে পারে নাই, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। সবাই কত সুন্দর সুন্দর পোশাক, হাতে স্মার্টফোন আর বাইক নিয়ে কলেজে আসে। আমি হাঁটছি আর কলেজটা দেখছি। কত বড় একটা কলেজ, আর কি সুন্দর দেখতে। এই জন্য হয়তো এটা ঢাকা শহর। উপরের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ঠাস করে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আরে এটা বাংলা মুভি না রে ভাই, নায়িকা পড়ে নাই, কিন্তু নায়িকার সাথে হালকা একটা ধাক্কা লাগে আর তার ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি তো বোকার মতো দাঁড়িয়ে আছি। তখন মেয়েটা বলতে লাগলো, এই ফকিনীর বাচ্চা, তুই আমার এত দামের নতুন মোবাইলটা ফেলে দিলি। সরি আপু, আসলে আমি দেখে এই কাজটা করি নাই। তখন আমি ফোনটা তুললাম আর দেখলাম ডিসপ্লেটা ভেঙে গেছে। এটা দেখে মেয়েটা আরো রেগে গেল আর বলতে লাগলো, আমার ফোনের জরিমানা দে। কিন্তু আপু, আমি তো ইচ্ছে করে করি নাই, তাহলে জরিমানা কেন? দেখ, মেজাজ খারাপ করিস না, ভালোই ভালোই বলছি, আমার টাকা দে। আর তোকে দেখে তো সত্যি ফকিনীর মতোই লাগছে। তোকে কে এই কলেজে চান্স দিল? যা সর আমার সামনে থেকে, আর আমার ফোনের 60,000 টাকা রেডি কর। তখন আমি সেখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম, প্রথম দিনে সেই এরকম একটা অঘটন ঘটাইলাম। এখন আমি এত টাকা কোথায় পাবো? আমাকে বিক্রি করে দিলেও তো এত টাকা হবে না, তাহলে মেয়েটার টাকা কোথা থেকে দেব? এসব ভাবতে ভাবতে দেখলাম কিছু ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। তাদের গিয়ে জিজ্ঞেস করলাম আমার ক্লাসরুমের কথা। তখন তারা বলল, সামনে গিয়ে বাম দিকে গেলেই আমার ক্লাসরুম। তখন তাদের ধন্যবাদ দিয়ে যেতে লাগলাম আমার রুমের দিকে। ওই দিকে যাচ্ছি আর সবাই হাসে। বুঝতে পারলাম না কেন সবাই হাসে এভাবে। আমি যেতে যেতে গিয়ে দেখলাম আসলে সেটা আমার ক্লাসরুম না, এটা মেয়েদের ওয়াশরুম। আর সেখানে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে একজন বলতে লাগলো, এই তুই কে রে? মেয়েদের ওয়াশরুমের সামনে কি করিস? দাঁড়া, এখন তোকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব। সরি আপু, আসলে কি আমি এই কলেজে নতুন। এক ভাই বললো আমার ক্লাসরুমটা নাকি এই দিকে, তাই আসলাম। আসো আমার সাথে, তোমার ক্লাসে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা যেতে লাগলো আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আসলে কি শহরের মানুষগুলো থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে, কি জানি। আবার এই মেয়েটা নতুন কোনো বিষয় নিয়ে মজা করে। তখন মেয়েটা বলতে লাগলো, আরে আসে না কেন? আপনার ভয় নেই? আমিও আপনার সাথেই পড়ি। তখন একটু ভরসা পেলাম আর মেয়েটার সাথে যেতে লাগলাম। তখন সেই ক্লাসরুমের সামনে নিয়ে গিয়ে বলল, ওই এটা হচ্ছে আপনার ক্লাসরুম, যান আমি আসছি। তখন আমি ক্লাসরুমে গেলাম আর গিয়ে দেখি সব বেঞ্চ বুকিং করা। আমি সিট খুঁজতে লাগলাম। হঠাৎ একটা বেঞ্চ দেখলাম একটা ব্যাগ রাখা, তাই সেখানে আমি বসে রইলাম। বসে বসে ভাবতে লাগলাম কি করে ওই মেয়েটার মোবাইলের জরিমানা দেব। এত টাকা কোথায় পাবো আমি? মাথাটা ব্রেঞ্চের সাথে দিয়ে শুয়ে শুয়ে এসব ভাবতেছি। হঠাৎ একটা মেয়ে বলতে লাগলো, এই কে রে তুই আমার সাথে বসছিস? তাকিয়ে দেখি ওই মেয়েটা যার মোবাইলটা পড়ে ভেঙে গিয়েছিল, সে দাঁড়িয়ে এসব বলছে। আর পরে বাকিটুকু তো আপনারা দেখলেনই। তখন আমি বলতে লাগলাম, আসলে ক্লাসে আর কোনো ছিট ছিল না, এখানে একটা ব্যাগ ছিল। আমি জানতাম না সেটা আপনার ব্যাগ, জানলে অবশ্য বসতাম না। তখন মেয়েটা বলতে লাগলো, এই তুই আমাকে চিনিস? আমার মুখে মুখে তর্ক করার সাহস তোকে কে দিল? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা ছেলে এসে কানের কাছে বলল, এই প্রিন্সিপালের মেয়ে, বেশি কথা বলো না। তখন মেয়েটা বলতে লাগলো,
এই ক্লাসে এই নদীর কথা ছাড়া কোনো কাজ হয় না। এখান থেকে উঠে পড়। তখন আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম আর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলাম। অনেক কষ্ট করে এই কলেজে চান্স পেয়েছি। আমি চাই না এই মেয়েটার জন্য আমার বাবা মায়ের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাক। ও, আপনারা তো আমার একটা জিনিস লক্ষ্য করেন নাই, আমার চোখে মোটা ফ্রেমের চশমা দেখছেন। নদীর বান্ধবীরা আমার চোখ দেখে চশমাটা নিয়ে মজা করতে লাগলাম। আমি নিচু করে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে সাহায্য করছে না। মেয়েটাকেও কিছু বলতে পারছি না, রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমি গ্রামের গরিব একটা ছেলে, আর নদী মেয়েটা তো শহরের বড়লোকের মেয়ে। তার আমি কী বা করতে পারবো? তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা মেয়ে বলল, এই আসো এখানে বসো। তাকে দেখি ওই মেয়েটা যে কিনা আমাকে ক্লাসে নিয়ে এসেছিল। তখন আমি বলতে লাগলাম, 3 জন বসলে আপনাদের সমস্যা হবে। তখন মেয়েটা বলতে লাগলো, এখানে আর কোনো সিট খালি নেই, তাহলে কি তুমি নিচে বসবে? তখন আমি আর কথা বাড়ালাম না, চুপ করে একটা সাইডে তাদের সাথে বসে পড়লাম। আর তখন আমি দেখতে পেলাম, তবে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। সেটা অবশ্য করোনার জন্য না, মেয়েদের ভয় রে ভাই। সেটা অবশ্য মেয়েগুলো বুঝতে পেরেছে, তাই তারাও কিছু না বলে বসে আছে। আর একটু পর পর ওই মেয়েটা, মানে নদী আর কি, সে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকাচ্ছে। সেটা দেখে আমি একটু ভয় পাচ্ছি। হঠাৎ ক্লাসের স্যার উপস্থিত হলো। আমরা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান এবং সালাম দিলাম। তখন সে বলতে লাগলো, তোমাদের সাথে আজকে একজন নতুন বন্ধু এসেছে এই কলেজে, হয়তো অনেকের সাথে পরিচিত হয়েছে। এই ছেলে, এদিকে আসো। তখন আমি সামনে গেলাম আর স্যার বলতে লাগলো, ওর নাম রাফি, সে গ্রাম থেকে এসেছে আমাদের কলেজে। আর এই ছেলেটা বেশ মেধাবী, A+ পেয়ে আমাদের কলেজে চান্স পেয়েছে। এটা শুনে সবাই বেশ অবাক হলো। গ্রামের ছেলে হয়েও A+, এসব ভাবছে সবাই। আর নদীর চেহারাটা তখন দেখার মতো হয়েছিল। আর সাথে অন্তরারও। তখন স্যার আবার বলতে লাগলো, আমি আশা করব সবাই ওর সাথে বন্ধুর মতো আচরণ করবে। তখন আমি আমার সিটে চলে আসলাম। আর ওই মেয়েটা, মানে যে আমাকে হেল্প করেছে, তার নাম অন্তরা। সে বলতে লাগলো, তুমি তো ভালো স্টুডেন্ট, তাহলে তোমার এরকম অবস্থা কেন? তখন আমি আর কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে স্যারের ক্লাসে মনোযোগ দিলাম। স্যার ক্লাস করে চলে গেল। আর সবাই উঠে ক্লাসে হই হুল্লোড় করছে। কেউ ফোনে কথা বলছে, আর কেউ বা জেবের সাথে গল্প করছে। আর আমি বই খুলে পড়তে লাগলাম, কারণ আমার ভালো একটা রেজাল্ট করতে হবে, নয়তো আমার বাবা মায়ের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। আমাকে পড়তে দেখে নদী আমার কাছে আসলো আর বলতে লাগলো, কি মিস্টার গাইয়া, আপনি কি করছেন? কিরে, তোকে কি জিজ্ঞাসা করলাম? বই টান দিয়ে নিয়ে, যে আমি বই পড়তেছি। নিজেকে খুব সেলিব্রিটি ভাবছিস নাকি? সরি, আমি এসব ভাবি না নিজেকে, বরং আমি কিছু পাই না বলে বইটা পড়তেছি। ব্রিলিয়ান্ট সে তো আপনারা, কারণ আপনারা পারেন বলেই তো ক্লাসে হই হুল্লোড় করছেন। এটা শুনে নদী আরো রাগে হয়ে উঠলো আর বলতে লাগলো, তোকে তো আমি পরে দেখে নিব। আমার ফোনের জরিমানা 60,000 টাকা না দিতে পারলে বুঝতে পারবি আমি নদী কেমন মেয়ে। তখন বইটা দিয়ে সে চলে গেল। আর অন্তরা আসলো আর বলতে লাগলো, আচ্ছা রাফি, তোমার সাথে নদী এরকম করে কেন? সে অনেক কাহিনী। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার অবস্থাটাও এমন হয়েছে। আমাদের এলাকার এক বড় ভাই বলেছিল শহরের মানুষ খুব অহংকারী হয়, সেটার প্রমাণ আজ পেলাম। তখন অন্তরা বলতে লাগলো, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও নাই তখন। কি প্রশ্ন করেছিলেন? আমার সাথে কথা বলতে হলে এই আপনি ভাষাটা আগে ছাড়তে হবে, পারবে? পারবো তো, বলো তোমার প্রশ্ন। তোমার চলাফেরা বা কাপড় এরকম কেন? এই জন্যই তো সবাই তোমাকে নিয়ে মজা করতে সাহস পায়। কিছু কথা না বললেই ভালো, কারণ তোমরা বড় লোকের মেয়ে। এসি রুম থেকে বের হয়ে এসি গাড়ি করে স্কুলে আসো। বাইরে মানুষ বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে। আর আমিও সেরকম একটা পরিবারের ছেলে। আমারও তো টাকা পয়সা নেই তোমাদের বা নদী মেয়েটার মতো চলাফেরাও করার। সবাই তো বুঝলাম, তা ঢাকা শহরে কে আছে তোমার? না, তেমন কেউ নাই। এক লোকের সাহায্য নিয়ে আসলাম, আর এখন একটা মেসে ভাড়া থাকি। আচ্ছা, তোমরা গল্প করো, আমাকে চলে যেতে হবে। এখন গিয়ে কি করবে? একটা হাসি দিয়ে, আমাদের মতো হলে বুঝতে পারতে এখন গিয়ে কি করব। এটা বলে বাইরে চলে আসলাম আর সবাইকে টাটা দিয়ে চলে আসলাম মেসে। জানিনি তো, আমাদের মতো গরিবদের এই জীবন যুদ্ধে টিকে থাকতে অনেক কষ্ট। পকেটে আছে 15 টাকা, জানি না এটা দিয়ে আমার কি কাজে আসবে, কারণ 1 কেজি চালের দামও 50 টাকা। বসে আছি রুমে, আছে কাজে যেতে হবে। আপনারা ভাবছেন আমি আবার কিসের কাজে যাব? সেটা একটু পরেই দেখতে পাবেন।
হঠাৎ আমার ছোট বাটন ফোনটা বাজতে শুরু করলো। তাকে দেখি গ্রাম থেকে আম্মু কল দিয়েছে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। তখন আম্মু বলতে লাগলো, খেয়েছিস বাবা? আম্মু খেয়েছি। কখনো কখনো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মিথ্যা বলতে হয়। তখন আম্মুর সাথে কথা বলে কলটা কেটে দিলাম আর রেডি হয়ে যেতে লাগলাম কাজে। আসলে আমাদের মতো গরিবরা বুঝতে পারে জীবনে কিছু করতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি একটা রেস্টুরেন্টে অল্প বেতনে চাকরি করি আর সেটা দিয়েই নিজের লেখাপড়া করব। সাইকেল নিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। আমার মালিক একজন বয়স্ক মানুষ। তারপর গিয়ে কাজে মনোযোগ দিলাম। অনেক ক্ষুধাও লেগেছে, এদিকে অনেক কাস্টমারও আছে আর সময় পাচ্ছি না খাবার খাওয়ার জন্য। এভাবে সন্ধ্যা হয়ে আসলো, আর থাকতে পারছি না। তখন আমার সাথে কাজ করে একটা ছেলেকে বললাম, ভাই তুমি একটু আমার টেবিলটা সামলাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি খেয়ে আসি। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। তারপর আমি খেতে চলে আসলাম। হঠাৎ ম্যানেজার এসে দেখলো আমি খেতে বসেছি, আর তখন সে আমার সাথে কি রাগ, এখন আমার খাওয়ার সময় নাকি, কাস্টমার ঘুরে যাচ্ছে এসব বলছে। তখন আমি বললাম, স্যার দুপুরে খাবার খাওয়ার সময় পায় নাই, কাস্টমার ছিল অনেক, তাই এখন এসেছি। তখন রেস্টুরেন্টের মালিক আসলো আর বলতে লাগলো, ম্যানেজার সাহেব, আপনি যান, ও খেয়ে তারপর কাজ করবে। তখন স্যার চলে গেল। মালিকটা খুব ভালো মনের একজন মানুষ, সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম। আমি লেখাপড়া করা সত্ত্বেও আমাকে সে চাকরি দিয়েছে। তারপর খাওয়া শেষ করে আবার নিজের কাজে মনোযোগ দিলাম। এভাবে 4টা বেজে গেল। তখন মালিক এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার নামটা জানো কি? স্যার আমার নাম রাফি। ও হ্যাঁ, রাফি, তুমি এখন বাসায় যাও আর তোমার লেখাপড়া করো। কিন্তু স্যার এখন তো অনেক কাস্টমার আছে। সেটা বাকিরা দেখে নেবে। তুমি প্রতিদিনই এই টাইমে কাজ শেষ করে চলে যাবে, ঠিক আছে? জি স্যার। তখন স্যার চলে গেল আর আমার চোখ দিয়ে পানি চলে আসলো। হ্যাঁ, সেটা দুঃখের কান্না না, আনন্দের। এখন এই পৃথিবীতে ওনার মতো ভালো মানুষ আছে, হয়তো পরিচিত না হলে বুঝতেই পারতাম না। আমি তো এই লোকটার কিছু হই না, সামান্য কিছু টাকার কর্মচারী। তবুও সে আমার কাজের টাইমে আমাকে পড়তে বলেছে। আমাদের সমাজের সব মানুষগুলো যদি এরকম হতো তাহলে হয়তো আজ আমাদের সমাজটা মূর্খ থাকতো না, হয়তোবা বেকার পড়ে থাকতো না হাজারো যুবক। তারপর আমি সাইকেলটা নিয়ে বাসায় চলে আসলাম। ওখান থেকে খেয়ে আসি বিদায়, আর রান্না করতে হয় না। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। রুমে আমার মতো আরও একজন স্টুডেন্ট আছে, সেও পড়ছে। আমার সাথে ওর ভালো একটা সম্পর্ক, নাম ফাহাদ, ভালো একটা ছিল। তারপর আমি পড়া শেষ করে রুমে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, ওই নদী মেয়েটার এত টাকা আমি কোথা থেকে দেব? আমার কাছে তো এত টাকা নেই। চিন্তায় কিছুই ভাবতে পারছি না। আর মেয়েটাও তো অনেক ডেঞ্জারাস শুনেছি। তার উপর মেয়েটার বাবা ওই কলেজের প্রফেসর, যদি আমাকে বের করে দেয় কলেজ থেকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ ওই আমার রুমমেট ফাহাদ ডাকতে লাগলো, এ রাফি, ওঠ, নামাজ পড়বে না? পড়বো তো। তারপর উঠলাম নামাজ পড়তে। তারপর নামাজ পড়া শেষ করে দুজনে বাইরে আসলাম একটু হাঁটাহাঁটি করতে। তারপর সকালে নাস্তা করলাম, অবশ্য সেটা ফাহাদ করিয়েছে। আমরা দুজন ভিন্ন দুইটা কলেজে পড়ি, তাই আমি রেডি হয়ে চলে আসলাম কলেজে আমার সাইকেলটা নিয়ে। আমি একটা ফাঁকা জায়গায় দেখে সেখানে সাইকেলটা রেখে দিলাম আর একা একা সেখানে বসে রইলাম, কারণ এখানে আমার কোনো বন্ধু নেই। হঠাৎ ঠাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। তাকেই দেখি আমার সাইকেলটা নিচে পড়ে আছে। অবশ্য সেটা এমনিতেই পড়ে যায় নাই, একটা কার এসে সেটাকে ফেলে দেয়। আমার মেজাজটা একটু খারাপ হয়, তাই উঠে সেখানে গেলাম। আর ওখানে গিয়ে দেখতে পেলাম নদী নামছে কার থেকে। ওকে দেখে আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম আর খেলাম না। তারপর নদী আর তার বান্ধবীরা বলতে লাগলো, এই সাইকেলটা কার রে, এত সুন্দর? বলে তারা হাসতে লাগলো। তখন আমি ওখানে গিয়ে আমার সাইকেলটা তুললাম আর বলতে লাগলাম, জি এটা আমার সাইকেল। ও তাই নাকি মিস্টার খ্যাত? আমিও ভাবছিলাম এটা আপনারই হবে, কারণ এরকম সাইকেল নিয়ে আমাদের কলেজে কেউই আসে না। তবে তোর এই 2 টাকার সাইকেল কেন আমার পার্কিং করার জায়গায় রেখেছিস? এখানে আপনার কোনো নাম লেখা ছিল না, আর থাকলে অবশ্যই আমি রাখতাম না। আমাকে অপমান করছিস, এর ফল কতটা খারাপ হতে পারে জানিস? জানি। আমাকে কলেজ থেকে বের করে দেবেন, এই তো দেন আমাকে বের করে। না, তোকে আমি কলেজ থেকে বের করব না, তোর শাস্তি আমি নিজ হাতে দেব। এটা বলে সে চলে গেল আর আমি আমার সাইকেলটা নিয়ে চলে আসতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন
আমার সাহস এত বেড়ে গেল কি করে? আসলে এই সাইকেলটা আমার বাবা আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। এই সাইকেলটা আমার কাছে অনেক বড় কিছু, তাই এটাকে নিয়ে খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না। তারপর আমি ক্লাসে গেলাম, গিয়ে দেখি অন্তরা ক্লাসে বসে আছে। আমাকে দেখে অন্তরা ডাক দিল আর বলল, রাফি এদিকে আসো। তখন আমি তার কাছে গেলাম আর বললাম, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে বসো। না, ওইদিকে গিয়ে বসে, এখানে বসলে হয়তো সমস্যা হতে পারে। তোমাকে বলছি এখানে বসতে। এটা বলে সে রাগি দৃষ্টিতে আমার দিকে তাকালো আর আমার ব্যাগটা আমার কাঁধ থেকে নিয়ে সিটে রাখলো। তখন আমি আর কিছু না বলে তার পাশে বসলাম। আর তখন সে বলতে লাগলো, তোমার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, কেউ তো আমার সাথে কথা বলতে চায় না, তবে তুমি কেন কথা বলতে চাও? এসব কথা বলছি, হঠাৎ নদী আমার কাছে আসলো আর বলতে লাগলো, বাহ, ভালোই প্রেম করছো তোমরা। আরে অন্তরা, তোর কি রুচি নাই নাকি এরকম একটা ছেলের সাথে কথা বলছিস? কেন আমার রুচি থাকবে না? আর ও কি মানুষ না নাকি যে ওর সাথে কথা বলতে পারবো না? সে অবশ্য মানুষ, কিন্তু খ্যাত দেখিস না কি রকম করে কথা বলে। আর এই মিস্টার খ্যাত, আমার ফোনের টাকা কি জোগাড় হয়েছে? আমি মাথা নিচু করে বসে আছি। কি বলবো আমি? আমার কাছে তো কোনো উত্তর নেই। দেখ, ভালোই ভালোই বলছি, আমার টাকা দিয়ে দে, নয়তো তোর এমন অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। এটা বলে নদী চলে গেল আর যাওয়ার সময় বলতে লাগলো, আচ্ছা তোরা প্রেম কর। তখন অন্তরা বলতে লাগলো, রাফি কিছু মনে করিও না, ওই মেয়েটা এরকমই, কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, না বলার সাথে একে এরকম আচরণ করে আর কি। আচ্ছা ভালো কথা, তোমার সাথে তো আমার যোগাযোগ করার কোনো রাস্তা নেই, তো তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম কি? আমি একটা হাসি দিয়ে বললাম, ফেসবুক অ্যাকাউন্ট? তা আবার আমার? তখন আমি পকেট থেকে ছোট ফোনটা বের করে দিলাম আর বললাম, এইটাতে মনে হয় ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় না। বুঝতে পেরেছি, তোমার মোবাইল নাম্বারটা দাও। আমার ফোন নাম্বার দিয়ে আবার তুমি কি করবে? আরে দাও, কোনো প্রয়োজন পড়তে পারে। তখন আমি তাকে আমার ফোন নাম্বার দিলাম। তখন সে বলতে লাগলো, তুমি নদীর টাকা দাও না কেন? আমার কাছে তো এত টাকা নেই, কোথায় থেকে দেব? বুঝতে পারলাম। আমরা কথা বলছি, হঠাৎ স্যার আসলো ক্লাসে এবং তিনি ক্লাস শুরু করলেন। সবাইকে তিনি দাঁড়াতে বলেন, সবাই দাঁড়ালো। তখন তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, গতকাল যেখান থেকে ক্লাস করিয়েছেন সেটার উত্তর, এবং বললেন যারা পারেনি তারা বসতে। আমি ছিলাম পেছনের দিকে এবং আমি বসলাম, কারণ এই প্রশ্নের উত্তর আমি খুব ভালো করেই জানি। তখন স্যার বলতে লাগলো, আশ্চর্য, সারা ক্লাসে একজনও উত্তরটা পারলো না। আকাশ বলতে লাগলো, স্যার ওই খ্যাটটা বসছে, হয়তো সে পারে। আকাশ হচ্ছে নদীর ফ্রেন্ড, তারা ভাবতেছে আমাকে নিয়ে তারা মজা করবে। তখন স্যার বলতে লাগলো, এই আকাশ, খ্যাত মানে কি? হ্যাঁ, এসব শিক্ষা কি আমরা তোমাদের দিচ্ছি? মানুষকে সম্মান দিতে শিখো। সরি স্যার। এই ছেলে তুমি দাঁড়াও, তুমি কি এটা উত্তর জানো? জি স্যার। তখন এটার উত্তর আমি সঠিকভাবে দিলাম। তখন স্যার বলল, সাবাস। আর এই যে বাকিরা, তোমরা ওর পাতে পানি খেও। কেমন, কত সুন্দর করে উত্তর দিল। এটা শুনে আমার মুখে একটু হাসি ফুটে উঠলো। তখন নদীর দিকে তাকালাম, দেখলাম নদীর আগে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে এখনই আমাকে গিলে ফেলবে। তখন আমি চোখটা সরিয়ে ফেললাম আর মনে মনে হাসতে লাগলাম আর ভাবতে লাগলাম, নদী মেয়েটার মুখটা দেখার মতো হয়েছে। আর অন্যদিকে অন্তরা বলতে লাগলো, বাহ, তোমাকে আমি যতটুকু ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি। তা তুমি বলে না এত সহজ একটা প্রশ্ন? মানে আমার জানা ছিল না, আর গতকাল পড়তেও বসি নাই। আর তুমি যখন পড়াতে তখন আমাকে বললে না কেন? সেটা আমি জানতাম নাকি যে তুমি জানো না? আর তুমি জিজ্ঞেস করতে আমাকে, আমি বলে দিতাম। আর নিজে বাসায় একটু প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। এভাবে ক্লাস শেষ হয়ে গেল আর আমি চলে আসতে লাগলাম বাসায়, কারণ আপনাদের তো জানাই আছে। তখন অন্তরা বলতে লাগলো, আমি কল দিলে কল ধরো। আমি কিছু না বলে চলে আসতে লাগলাম, কিন্তু পথে আসার পর হঠাৎ আকাশ এসে আমার সাথে একটা ধাক্কা খায় এবং সেটাও ইচ্ছে করে। তখন সে বলতে লাগলো, কিরে, তুই কত বড় সাহস, হ্যাঁ, আমাকে ধাক্কা দিস? কিন্তু আমি তো তোমাকে কোনো ধাক্কা দিইনি ভাই। তখন নদী আসলো আর ঠাস করে একটা থাপ্পড় মারলো। মেজাজটা এত খারাপ হয়েছিল, মনে হচ্ছিল আমি দুইটা মেরে দেই, কিন্তু মারলাম না। তখন নদী বলতে লাগলো, আমার বন্ধুকে ধাক্কা মারছিস, তোকে তো আমি। দেখেন মিস নদী, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। এখানে আমার কোনো দোষ নেই, আপনার বন্ধু আমাকে নিচ থেকে ধাক্কা দিয়েছে। সেটা আমিও জানি রে, তখন ক্লাসে খুব মজা নিচ্ছিলি তাই না?
তোর পা ধুয়ে পানি খেতে বলছিল বলে? সরি, আমি কাউকে নিয়ে মজা করে নাই, ওটা তো আপনাদের কাজ। এই বেশি কথা বলিস না, না হলে তোর এমন অবস্থা করব জীবনে আর উঠে দাঁড়াতে পারবি না। তখন আমি কিছু বললাম না, জানি ওদের সাথে পারবো না। দূর, আজকে এর সাথে মজা করতে ভালো লাগছে না। এই চল তো, ওর সাথে পরে মজা নেওয়া যাবে। তখন তারা চলে গেল আর আমিও মাথা নিচু করে বাসায় চলে আসলাম। এদিকে আমার ডিউটি লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য। 20 মিনিট লেট করে ডিউটিতে গেলাম। তখন ম্যানেজার অনেক কথা শোনালো। ওই রেস্টুরেন্টের মালিক ছিল না তখন আমি ম্যানেজারকে সরি বললাম এবং আর লেট হবে না বলে আবার কাজে মনোযোগ দিলাম। এভাবে কাজ করতে করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। রেস্টুরেন্টের লোক কম, তাই আমি বসে আছি। হঠাৎ ম্যানেজার বলল, রাফি, ওই টেবিল থেকে অর্ডার নিয়ে আসো। জি স্যার। তখন আমি মেনু কার্ডটা হাতে নিয়ে ওই টেবিলে গেলাম আর দেখলাম 3টা মেয়ে এবং 2টা ছেলে বসে আছে। তখন আমি বললাম, স্যার আপনারা কি অর্ডার করবেন? তখন নদী আমার দিকে তাকালো আর আমি নদীকে দেখে একদম বোকা বনে গেলাম। ও হঠাৎ এই রেস্টুরেন্টে আল্লাহ ভালো জানে আজ আমার কি অবস্থা হয়। নদীও ভাবতে লাগলো এই গায়াটা এই রেস্টুরেন্টে চাকরি করে, তাহলে আজ দেখ, তাহলে মজা। এই ছেলে, এদিকে এসো। তখন আমি তার কাছে গেলাম। তখন নদী বলল, তুই তাহলে এই রেস্টুরেন্টে চাকরি করিস? জি, আপনাদের অর্ডারটা দেন। আমার জন্য আপাতত জুস নিয়ে আয়, আর ওদেরটা ওদের ইচ্ছে মতো নে। জি ম্যাম। তখন আমি ওদের অর্ডার নিয়ে চলে গেলাম আর তখন আকাশ এবং নদীর সাথে সবাই বলতে লাগলো, দোস্ত, ওই ছেলেটা তাহলে এখন চাকরি করে, আবার কলেজেও পড়ে আমাদের সাথে, এবং স্টুডেন্ট হিসেবে তো ভালোই। কি করে সম্ভব? আর সব থেকে বড় কথা, তুই এখন কেন জুস অর্ডার করলি? মজা নিবার জন্য। দেখ তোরা বসে বসে আমি কি করি। আর এদিকে আমি অর্ডার করা সব খাবার নিয়ে আসলাম তাদের সামনে। এক এক করে সবাইকে তাদের খাবার দিলাম। এখন নদীকে জোর দিতে যাব, তখন ইচ্ছে করে আমার হাত নাড়া দেয় আর আমার হাত থেকে জুসটার শরীরে পড়ে যায় এবং কাপড় নষ্ট হয়ে যায়। আর সাথে সাথে নদী দাঁড়িয়ে ঠাস করে 2টা গালে 2টা থাপ্পড় মারে আর বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার এত দামি জামা নষ্ট করার? জানিস এটার দাম কত? আর তুই জানবি বা কি করে? তুই তো কখনো এসব কিনিস নাই। রেস্টুরেন্টে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি জানতাম হয়তো আমার সাথে এরকম কিছু একটা করতে চলেছে। সরি ম্যাম, আসলে এখানে আমার কি দোষ বলেন? আপনি তো নিজেই আপনার শরীরে এসব ফেললেন। নদী ঠাস করে আরো একটা থাপ্পড় মারলো। আমার চোখে পানি চলে আসে। তখন নদী বলতে লাগলো, এই এখানকার ম্যানেজারকে। তখন ম্যানেজার সাহেব আসলেন আর বলতে লাগলেন, কি হয়েছে ম্যাম? আপনি এটা কিরকম ওয়েটার রাখছেন রেস্টুরেন্টে? এরা তো ঠিক মতো খাবারই সার্ভ করতে পারে না। আর এটা কিরকম পোশাক পরে কাজ করে? সে ওর পোশাক থেকেই তো গন্ধ বেরোচ্ছে। সরি ম্যাম, কি হয়েছে একটু বলেন। এই দেখেন, আমার এত দামি জামাটা সে জুস ফেলে নষ্ট করে ফেলেছে। এখন আমি কি পরে বাসায় যাব? এটা কি হলো রাফি? নিজের কাজে এত অবহেলা? তুমি এটা কি করলে দেখো তো। সরি স্যার, আসলে আমি ইচ্ছে করে নাই। সরি আমাকে নয়, ওই ম্যামকে বলো আর টিস্যু এনে ওনার কাপড়টা পরিষ্কার করে দাও। সরি ম্যাম, আসলে আমি ইচ্ছে করে করি নাই। তখন টিস্যু এনে তার জামাটা পরিষ্কার করতে লাগলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। জীবনে এত অপমান সহ্য করতে হয় নাই কখনো। খুব কষ্ট লেগেছিল তখন। আমার বাবা মাকে নিয়ে সে গালাগালি দিয়েছিল, কিছু বলতে পারে নাই। হয়তো একদিন ওপরওয়ালা কিছু করবেন, কারণ উনি তো সব দেখেছেন। তখন নদী বলল, হয়েছে, এখন সর আমার সামনে থেকে, আর নেক্সট টাইম এরকম লোক কাজে রাখবেন না। এটা বলে নদী বেল দিয়ে চলে গেল আর আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। জানি হয়তো আজকের পর থেকে আমার চাকরিটা আর থাকবে না, হয়তোবা খুঁজতে হবে নতুন কোনো কাজ। জানি না আদৌ পাবো কিনা এই ব্যস্ত শহর ঢাকাতে কোনো চাকরি। তখন ম্যানেজার আসলো আর বলতে লাগলো, এখনো দাঁড়িয়ে আছো তুমি? স্যার এরকম আর হবে না। এসব বলে কোনো লাভ হবে না। আগামীকাল এসে এই কয়েকদিনের টাকা নিয়ে যেও। তখন ম্যানেজার চলে গেল আর আমিও চলে আসতে লাগলাম। কি করবো এখানে দাঁড়িয়ে থেকে? আমার কপালটাই হয়তো খারাপ। কি করে এখন লেখাপড়ার খরচ জোগাড় করব? আমি এসব ভাবছি আর অন্যদিকে অন্তরা তার বাবার সাথে বসে বসে গল্প করছে। বাবা, জানো আমাদের কলেজে না একটা নতুন ছেলে ভর্তি হয়েছে। ছেলেটা খুব ভালো, কিন্তু জানো খুব গরিব। ছেলেটা লেখাপড়ার পাশাপাশি কাজও করে। সেই টাকা দিয়ে লেখাপড়া করে সে। তাই নাকি মা? আমার রেস্টুরেন্টেও না একটা ছেলে কাজ করে।
এবং পাশাপাশি লেখাপড়াও করে। একদিন যাস, পরিচয় করিয়ে দেবনি, খুব ভালো একটা ছেলে। হুম, অবশ্যই যাব। আচ্ছা চলো, খাবার খাবে না? নাহলে আম্মু আবার রাগারাগি করবে। তখন তারা খেতে চলে যায়, আর এদিকে আমি রাস্তা দিয়ে আমার সাইকেলটা নিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। একটু সামনে এগোতে দেখলাম নদী আর তার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। তখন নদী আমাকে দেখে বলল, কিরে কেমন দিলাম? আমার সাথে আরও লাগতে আসবি? ওদের কথা শুনে আমি চলে আসতে লাগলাম। হঠাৎ আকাশ আমার কলা ধরে এক টান মারে আর বলতে লাগলো, এই আমাদের কি চিনিস? এমনিতেই মাথা অনেক গরম, তার উপর আবার আমার শার্টের কলা ধরেছে, মাথা আরো খারাপ হয়ে গেল। আর তখন ঠাস করে একটা থাপ্পড় মারলাম আকাশের গালে। আবার আরেকটা দিতে যাব, তখনই আকাশ চলে গেল আমার কলা ছেড়ে। রাগে আমার চোখ দিয়ে একদম লাল হয়ে আছে। তখন বাকিরা আমাকে মারতে আসবে। তখন নদী বলল, এই কিছু বলছিস না? এখানে অনেক মানুষ আসে, সমস্যা হবে, ওকে সময় বুঝে দেখে নিব। এমনিতেই বেচারা চাকরি হারিয়ে অনেক কষ্টে আছে, তাই না সোনা? এটা বলে নদী হাসতে লাগলো। ইচ্ছে করছিল তাকে কয়েকটা দেই, কিন্তু মেয়ে মানুষ বলে দিলাম না, কারণ মেয়েদেরকে আমি সম্মান করি। আজকে আমার যে ক্ষতিটা আপনি করলেন, হয়তো সেটা করে আপনি মজা পেয়েছেন আর আমি কষ্ট পেয়েছি। একদিন সেটা আপনি ভুলে যাবেন হয়তো, আমি কখনো ভুলবো না। আজকে একটা চাকরি হারালাম, সেটার জন্য দায়ী আপনি। আর আপনাকে বলেই বা কী লাভ? আপনি তো আমাদের মতো গরিবদের কষ্টটাই বোঝেন না। কখনো খেয়েছেন সেই রাস্তার মোড়ে কম টাকার খাবারগুলো? জানি খান নাই, কিন্তু সেই মানুষগুলোর খাবার নষ্ট করছেন। এটাই আপনাদের ধনী লোকদের নীতি। দেখলাম নদী কিছু বোঝে না, চুপ করে আছে। তখন আমি আর কিছু না বলে চোখের পানি মুছে চলে আসলাম। আর এইদিকে আকাশ বলতে লাগলো, আমাকে কেন আটকাতে গেলি? না হলে তো তাকে আজ মেরেই ফেলতাম। আর তোকে সে এত কথা শুনিয়ে গেল আর তুই কিছুই বললি না। চল, বাসায় অনেক রাত হয়েছে। তখন তারা বাসায় চলে আসলো। আর এদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে টেবিলে গেলাম। পড়তে ইচ্ছে করছে না, তবুও তো পড়তে হবে। হঠাৎ আমার ফোনটা বাজতে লাগলো। দেখলাম অচেনা নাম্বার, তাই রিসিভ করলাম না। কলটা কেটে গেল, কিন্তু সাথে সাথেই আবার ফোনটা বাজতে লাগলো একই নাম্বার থেকে। তখন আমি ভাবলাম হয়তো কোনো পরিচিত মানুষের। তখন আমি ফোনটা রিসিভ করলাম, সালাম দিলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে, মিস্টার রাফি, কলটা ধরেন না কেন? কিন্তু আপনি কে? আমার পরিচিত কেউ নাকি? খুব পরিচিত, এবং তোমাকে খুব পছন্দও করি। কি বলেন এসব? পাগল হয়ে গেলেন নাকি? ডাক্তার দেখান তাড়াতাড়ি। আরে বোকা, আমি অন্তরা। যাক, বাঁচা গেল। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। এতে ভয় পাওয়ার কি আছে? আছে আছে, সেটা তুমি বুঝবে না। তা এখন কি করছো? মনটা খারাপ করে ইচ্ছে না থাকা সত্ত্বেও পড়া টেবিলে বসে আছি। কেন মন খারাপ কেন? কে অনেক কাহিনী, অনেক সময় বলবো না। আচ্ছা, তাহলে তুমি পড়ো, আর আগামীকাল কলেজে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে। তখন অন্তরা কল কেটে দিল, আর আমি আবার পড়তে শুরু করলাম। কিছু সময় পরে শুয়ে পড়লাম। আর অন্যদিকে নদী বাসায় এসে নিজের রুমে গেল আর ভাবতে লাগলো আমার বলা কথাগুলো। একদিকে যেমন সে ইমোশনাল হয়ে পড়েছে, অন্যদিকে রাগে তার মাথায় আগুন চড়ছে। কিভাবে সাহায্য করা যায় রাফিকে, সেটা সে ভাবতে লাগলো। তার কত বড় সাহস আমার সামনে আমার বন্ধুদের গায়ে সে হাত দিল। তখন সে আকাশকে কল দিল আর বলতে লাগলো, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোন। এই রাফিটা অনেক বেড়ে গেছে, ওকে সায়স্তা করতে হবে। আগামীকাল কলেজে আয়। তখন নদী শুয়ে শুয়ে প্ল্যান করতে লাগলো, আর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, আর প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আবার কলেজে চলে আসলাম। তখন অন্তরা আমাকে কল দিল আর বলতে লাগলো, রাফি কোথায় তুমি? এই তো কলেজে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তারপর অন্তরা কল কেটে দিল, আর আমি সাইকেল চালিয়ে আসতে লাগলাম কলেজে। হঠাৎ দেখলাম পেছন থেকে একটা কার আসে খুব গতিতে, তাই আমি আরো সাইডে চলে আসলাম। কিন্তু কারটা আমার দিকে চেপে আসতেছে। তখন আমি সাইকেল সামলাতে না পেরে পড়ে গেলাম, অল্প একটু ব্যথা পেয়েছি। তাকে দেখলাম কারটা দাঁড়িয়ে আছে, আর কার থেকে নদী আর আকাশ, সাথে আরেকটা ছেলে নেমে আসলো। তখন নদী একটা হাসি দিয়ে বলল, বেঁচে তো গেলি, ভালো করে তো এই সাইকেলটা চালাস কেমন? এটা বলে তারা হাসতে হাসতে গাড়িতে করে চলে গেল। আর আমি আবার উঠে সাইকেলটা নিয়ে আবার কলেজে আসতে লাগলাম। অল্প ব্যথা পেয়েছি হাতে, তাই সেখান থেকে রক্ত পড়তেছে। তখন কলেজে এসে অন্তরাকে কল দিলাম, আর সে বলল সে ক্যান্টিনে আছে। তখন আমি সেখানে গেলাম। ওখানে গিয়ে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে, সেখানে অন্তরের সাথে ওর সব বন্ধু, কয়েকটা ছেলে আর মেয়ে। তখন আমি বলতে লাগলাম, কেন ডেকেছিলে বলো? তখন অন্তরা বলতে লাগলো, এই গাইস, আজ থেকে রাফি আমাদের সবার বন্ধু, ঠিক আছে?
সবাই ঠিক আছে বলল। তখন সবাই তাদের পরিচয় দিতে লাগলো। একদিকে আমি খুব খুশি, কারণ আমার কলেজে একটা বন্ধুও নেই, সবাই আমাকে নিয়ে মজা করে আর তারা আমাকে আমার বন্ধু বানালো। এসব ভাবতেই আনন্দ হচ্ছে। আবার অন্যদিকে ভাবতে লাগলাম, তারা সবাই তো ধনী পরিবারের ছেলে মেয়ে, তাদের সাথে কি আমার যায়? তবুও সবার সাথে পরিচিত হলাম। তখন হঠাৎ অন্তরা বলতে লাগলো, রাফি, তোমার হাতে রক্ত পড়ছে কেন? এটা শুনে আমি হাতটা লুকিয়ে নিলাম শার্ট দিয়ে আর বলতে লাগলাম, কই, এই অল্প একটু কেটে গেছে। তখন অন্তরা বলতে লাগলো, এটা অল্প কেটে গেছে তাই না? কিভাবে রক্ত পড়ছে আর কিভাবে হলো বলো? আসলে আসার সময় সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম আর অল্প ব্যথা পেয়েছি। দেখে চলতে পারো না? আর তোমার শার্টটাও তো ছিঁড়ে গেছে। এই তোরা থাক, আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি। তখন আমি বলতে লাগলাম, আরে সমস্যা নেই, এসবে আমার কিছু হবে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। তখন অন্তরা আমাকে টানতে টানতে নিয়ে আসলো আর রাস্তায় বলতে লাগলো, চুপ, একদম কথা বলো না। আমি যেখানে নিয়ে যাব সেখানে আমার সাথে যাবে। কিন্তু আমার সাথে তো টাকা নেই। চুপ থাকতে বললাম না? তখন আমি আর কথা বললাম না, দাঁড়িয়ে আছি তার সাথে। তখন একটা রিক্সা আসলো আর অন্তরা সেটা দাঁড় করিয়ে উঠলো আর আমাকে উঠতে বললো। আমি উঠলাম, রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। তবে আমার যেন কিরকম লাগছে, এই প্রথম কোনো একটা মেয়ের সাথে রিক্সা উঠলাম, তাই আমি একটু দূরত্ব বজায় রেখেই বসলাম। আপনারা হয়তো ভাবছেন, আরে ভাই, এর সাথে আবার দুজন মানুষ বসলে দূরত্ব রাখা যায় নাকি? ভাই, সেটা চাইলেই সম্ভব। একদম কর্নারে গিয়ে বসে পড়লাম। তখন অন্তরা বলতে লাগলো, এই রাফি, তুমি তো চেপে বসেছো কেন? পড়ে যাবে তো। না, আমি ঠিক আছি। এদিকে আসবে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবো রিক্সা থেকে? না না, আমি আসতেছি। তখন আমি ওর দিকে চেপে বসলাম। আসলে কখনো কোনো মেয়ের সাথে একই রিক্সাতে ওঠা হয় নাই, তাই কিরকম জানি লাগতেছে। অন্তরা একটু হাসলো আর বলল, মামা, একটু ওই ফার্মেসির সামনে দাঁড়ান। তখন রিক্সা দাঁড়ালো আর অন্তরা নামলো, সাথে আমিও। অন্তরা রিক্সা ভাড়া দিল। তখন আমরা ফার্মেসিতে গেলাম আর হাতে কেটে যাওয়া জায়গায় ব্যান্ডেজ করলাম। তখন সেখান থেকে বের হলাম। তখন অন্তরা বলতে লাগলো, একটা রিক্সা থাকতো। আমি মনে মনে ভাবলাম হয়তো বাসায় যাওয়ার জন্য। তখন আমি রিক্সা ডেকে নিয়ে আসলাম আর অন্তরা বলতে লাগলো, মামা যান। তখন দেখলাম রিক্সাটা বাসার দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। ওইদিকে কোথায় যাচ্ছে অন্তরা? এত কথা বলো কেন? হ্যাঁ, চুপ করে বসে থাকো। তখন আমি আর কোনো কথা না বললাম না, তার সাথে যেতে লাগলাম। আর সে একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো আর অন্তরা রিক্সা থেকে নেমে ভেতরে যেতে লাগলো আর আমাকে বলল তার সাথে যেতে। তখন আমি তার পিছে পিছে যেতে লাগলাম আর সে একটা টি শার্ট দেখতে লাগলো আর আমি দাঁড়িয়ে রইলাম। তখন অন্তরা আমাকে বলল, রাফি, এদিকে আসো। আর আমি তার কাছে গেলাম আর সে টি শার্টটা আমার শরীরের সাথে মাপ দিল। তখন আমি বললাম, এগুলো আমার মাপে কেন নিচ্ছ? আবার কথা বলো। আচ্ছা, এই টি শার্টটা কেমন? হ্যাঁ, ভালো তো। তখন আমি ভাবতে লাগলাম হয়তো এটা তার বিএফ এর জন্য নিচ্ছে। তখন আমি তার সাথে ঘুরতে লাগলাম। সে টি শার্টটা নিল আর একটা প্যান্ট নিল, সেটাও আমার মাঝের মাপে। বুঝলাম না এগুলো কেন আমার মাপে নিয়েছে। কিছু জিজ্ঞেস করলে বলে আমি চুপ থাকতে। এভাবে জুতাও নিল সে। তখন বলল, চলো আমার সাথে। তখন একটা রিক্সা নিল আর বাসার দিকে যেতে লাগলো। তখন আমি বলতে লাগলাম, তোমার বিএফ তো এগুলো পেলে খুব কচি হবে। তুমি কিভাবে বুঝলে এগুলো বিএফ এর জন্য কিনলাম? এমনিতে কেন, তোমার কি বড় ভাই আছে? না তো, আমি একা। এভাবে কিছু পথ আসার পর একটা পার্ক পড়ে গেল। সেখানে রিক্সাওয়ালা আমাকে রিক্সা থামাতে বলে। হঠাৎ এখানে রিক্সা কেন থামালে? তুমি আসো। তখন আমি তার সাথে যেতে লাগলাম। সে পার্কের একটা ব্রেঞ্চে বসলো আর আমাকেও বসতে বললো। তখন আমি বললাম, আরে অন্তরা, ব্যাগগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আমাদের বন্ধুদের প্রথম উপহার। আমি একটু অবাক হয়ে বলতে লাগলাম, কি বলো এগুলো? আমি এসব নিতে পারবো না, সরি। আমি হয়তো গরিব, কিন্তু কারো দান করা জিনিস নেব না। তুমি খুব ভালো একটা ছেলে, আর আজ থেকে তুমি আমার খুব ভালো একটা বন্ধু। আর সেই বন্ধুকে একটা জিনিস উপহার দিলাম, সেটা কিভাবে দান করা হয়? জানি না, তবে আমি কারো জিনিস নেব না, সরি। তাহলে আমিও আর কথা বলবো না তোমার সাথে, আমি খুব রাগ করবো। তখন আমি বুঝতে পারছি না কি করব, কারণ শহরের মেয়েগুলো একটু অহংকারী হয়। যদি সে এরকম হয়, কিন্তু তার সাথে পরিচিত হলাম, কই সে এরকম তো তাকে মনে হলো না। তখন আমি কি বুঝি যেন ব্যাগগুলো হাতে নিলাম আর অন্তরে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। এই তো কি কিউট ছেলেটা, আগামীকাল এগুলো পরে কলেজে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তখন আমরা আবার রিক্সা করে বাসা চলে আসলাম আর আমি ভাবতে লাগলাম অন্তরার কথাগুলো। মেয়েটা সত্যি খুব ভালো, না হলে আমার মতো একটা ছেলেকে বন্ধু বানালো, আবার এতগুলো গিফট, ভাবা যায়। আর অন্যদিকে নদী বাসা যাওয়ার আগে তার বন্ধুদের সাথে কথা বলতেছে।
দোস্ত আজকে তো সে বেঁচে গেছে, কিন্তু সামনে যেদিন ওকে ধরবো, কি যে করব আমি, আমার গায়ে হাত দিয়েছে, সেটাকে বুঝাবো আমি কে? একটা জিনিস খেয়াল করছিস নদী? অন্তরার সাথে আমাদের ক্লাসে গাইয়া ছেলেটার ভালো সম্পর্ক, ওর সাথে এরকম সম্পর্ক আছে বুঝতে পারলাম না। সে যাই হোক, আগামীকাল ওকে বুঝাতে হবে আমরা কি জিনিস, আর তাতে কলেজের সবাই ভয় পাবে আমাদের। ঠিক বলছিস, ওকে দিয়ে কলেজের সবাইকে ভয় পাইয়াবো। এগুলো তারা প্ল্যান করছে, আর অন্যদিকে আমি বাসায় আসলাম। আমার তো আর ডিউটি নেই, কারণ আমার তো চাকরিটাই নেই। বিকেলে চাকরি খুঁজতে বের হব, তাই একটু শুয়ে রেস্ট নিতে লাগলাম। আর অন্যদিকে আমাদের রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টে গেল, আর আমাকে গিয়ে ম্যানেজারকে বলতে লাগলো, ম্যানেজার সাহেব, এখানে নতুন ছেলেটা ওই রাফি কোথায়? এদিকে আসতে বলো তো। স্যার, ও তো নেই। নেই মানে এখনো আসে নাই নাকি? মনে হচ্ছে আজকে ছুটি নিতে লেট হচ্ছে। না স্যার, সে আর আসবে না, কারণ তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কি কি বলেন এসব? ওকে কেন কাজ থেকে বের করলেন? স্যার, গতকাল একটা মেয়ের সাথে। তখন ম্যানেজার স্যার সব বলল বসকে। তখন বস বললেন, সব বুঝেছি, কিন্তু মেয়েটা যে সব সত্যি বলছে সেটা তুমি কি করে বুঝলে? এক কাজ করো, সিসিটিভি ফুটেজ দেখে ছেলেটার কাজ খুব দরকার, না হলে হয়তো তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আর এদিকে আমি শুয়ে আছি আর ভাবছি কি করে এত বড় জনবহুল শহরে চাকরি করব, কি করে লেখাপড়ার খরচ করব, কি করে এসব ভাবছি। আর হঠাৎ করে আমার ফোনটা বাজতে শুরু করলো। তাকে দেখি অচেনা নাম্বার থেকে কলটা আসলো। আজকে আর লেট করলাম না রিসিভ করতে। তখন আমি সালাম দিলাম। ওপাশ থেকে বলতে লাগলো, রাফি, আমি তোমার বস, তুমি এক্ষুনি রেস্টুরেন্টে চলে আসো। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো ম্যানেজার সব বলে দিয়েছে, আর সেজন্য হয়তো বস আমাকে ডেকেছে কিছু কথা শোনানোর জন্য। তখন আমি আর লেট না করে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেলটা নিয়ে। হঠাৎ রাস্তার পাশে একটা জিনিস লক্ষ্য করলাম, একটা ছোট মেয়ে সবার কাছে সাহায্য চাইছে। তখন আমি সাইকেলটা দাঁড় করালাম আর মেয়েটার কাছে গেলাম। তখন মেয়েটা বলতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, আমাকে একটু সাহায্য করো না, আমাকে কয়েকটা টাকা দাও। টাকা দিয়ে কি করবে তুমি? ভাইয়া, আমার ছোট ভাইয়ের খুব জ্বর, প্লিজ ভাইয়া দেন না কিছু টাকা, আমার ভাইয়ের জন্য ওষুধ নেব। কেন, তোমার কেউ নাই নাকি? তোমার বাবা মা কোথায়? এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর আমার ছোট ভাইটা ছাড়া কেউ নেই আমার। এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। জানি না এদেরকেই কেন আল্লাহ এত পরীক্ষা দেয়। কেউ মেয়েটাকে সাহায্য করছে না। আমার সাথে আছে মাত্র 50 টাকা, আর সেটা আমার রুমমেটের কাছ থেকে ধার নিয়েছি। তখন আমি মেয়েটাকে 50 টাকা হাতে দিয়ে বললাম, আপু, তোমার এই টাকা দিয়ে হয়তো ওষুধ পাবে না বা খাবার হবে না, দাঁড়াও দেখি কিছু করা যায় কিনা। হঠাৎ দেখলাম একটা প্রাইভেট কার আসতেছে, তাই আমি ভাবলাম এদের কাছ থেকে চেয়ে দেখি যদি সাহায্য করে। তখন গাড়িটা দাঁড়াতে বললাম আর দাঁড়ালো। তখন গ্লাস নামিয়ে একটা মেয়ে বলতে লাগলো, কি হয়েছে? এমা, গাড়ির ভিতরে যে তাকে দেখে তো আমি একদম অবাক, কারণ এটা নদী। আসলে আপনাকে দাঁড় করেছি একটা সাহায্য করার জন্য। ওই যে মেয়েটাকে দেখছেন না, ওই মেয়েটার বাবা মা কেউ নেই, ছোট একটা ভাই আছে, তাকে ওই পাশের বস্তিতে। মেয়েটির ভাইয়ের খুব জ্বর, ওষুধ কিনবে, যদি আপনি একটু সাহায্য করতেন। তখন নদী বলতে লাগলো, বাহ, এই ছোট্ট মেয়েদেরকে নিয়েও ব্যবসা করছিস? সরি, আপনি আমাকে ভুল বলছেন। আপনি চাইলে মেয়েটার সাথে তার বস্তিতে যেতে পারেন। ইস না, আমি ওসবে যেতে পারবো না। এই নে 500 টাকার একটা নোট, আমার দিকে ছুড়ে মারলো আর বলতে লাগলো, এটা নিয়ে যা। এটা বলে নদী চলে গেল। আর আমি মেয়েটার কাছে গেলাম আর বলতে লাগলাম, এই নাও আপু তোমার টাকা, এখন এটা দিয়ে ওষুধ কিনে নাও আর সাথেও খাবারও। ধন্যবাদ ভাইয়া। মেয়েটার মুখে হাসি ফুটলো। তখন মেয়েটাকে বিদায় দিয়ে আবার আমি যেতে লাগলাম আমার গন্তব্যে। এভাবে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে, আর ভেতরে গিয়ে দেখলাম বস বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম আর সামনে দাঁড়িয়ে রইলাম। তোমার সম্বন্ধে আমি সব শুনেছি এবং দেখেছি সিসি ক্যামেরায়, দেখে বুঝলাম তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। আজ থেকে তুমি আবার কাজ শুরু করতে পারো। এটা শুনে আমি কিছু বলতে পারলাম না। আনন্দে আমি আত্মহারা হয়ে গেলাম। এই লোকটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও সে আমার জন্য কত কিছু করলো। তখন আমি আবার কাজে লেগে পড়লাম। সেদিন কাজ শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে সেই দিন চলে গেল। রাতে অন্তরা কল দিল আর বলল আমি যেন নতুন পোশাকগুলো পরে আগামীকাল কলেজে আসি। আর অন্যদিকে নদী আর তার বন্ধুরা ফোনে কথা বলছে কিভাবে আমাকে সাহায্য করা যায়। তখন নদী বলল,
আকাশ, ছেলেটাকে ক্ষমা করে দেই চল। কি বলছিস তুই? তোর মনে নেই তোর সামনে সে আমাকে চর মেরেছিল আর তোকে কত কথা শোনাচ্ছিল? হ্যাঁ মনে আছে, তবে আজকে দুপুরে ছেলেটা একটা এতিম মেয়েকে সাহায্য করলো। তারপর সবটা বলল সে আকাশকে। আরে বোকা, আর তুই সেটাতে ইমপ্রেস হয়ে গেলি? আরে ওইটা হয়তো ছেলেটার একটা ব্যবসা, এতিম ছেলে মেয়েদের নিয়ে। তারপর আকাশ নদীকে ভুলভাল বুঝিয়ে রাজি করালো আগামীকাল কলেজে আমাকে সাহায্য করবে। আর এদিকে আমি অন্তরের সাথে কথা বলে বাসায় কল দিয়ে কথা বলে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বের হলাম কলেজের জন্য। গেট দিয়ে বের হওয়ার সাথে সাথে মনে পড়লো অন্তরের কথা। আর তখন নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখলাম আগের শার্টার প্যান্ট। তখন নিজেকেই বলতে লাগলাম, রাফি তাড়াতাড়ি এগুলো চেঞ্জ কর, নয়তো অন্তরা তোকে কি করবে সেটা আল্লাহই ভালো জানে। তখন আমি দৌড়ে আবার আমার রুমে আসলাম আর অন্তরা দেওয়া কাপড়গুলো পরলাম আর আয়নার সামনে দাঁড়ালাম। বা রাফি, আজকে তো তোকে হেব্বি লাগতেছে। নিজেকে বললাম, কারণ আমার তো আর বলার মতো কেউ নাই। তখন রেডি হয়ে আবার বের হলাম আমার সেই সাইকেলটা নিয়ে। তখন অন্তরা কল দিল আর বলতে লাগলো, কি মিস্টার, কখন আসবেন আপনি কলেজে? এই তো আসতেছি আমি। আস্তে সাইকেল চালাবেন কেমন, নয়তো আবার গতকালকের মতো পড়ে গেলে হাত ভেঙে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। এভাবে চলে আসলাম কলেজে আর সাইকেলটা রেখে যেতে লাগলাম অন্তরার কাছে। এদিকে নদী, আকাশ আর তার বন্ধুরা মিলে কথা বলতেছে আর আমি তাদের সামনে দিয়ে আসতে লাগলাম। এই আকাশ, এই ছেলেটা কে রে? মনে তো হচ্ছে ওই গাইয়া ছেলেটা। কি বলিস? ওকে দেখে তো তোর থেকে হ্যান্ডসাম মনে হচ্ছে। হবে না, গতকাল তোর কাছ থেকে 500 টাকা হাতিয়ে নিল, সেটা দিয়ে হয়তো এগুলো কিনেছে। ওরা এইসব কথা বলছে আর আমি অন্তরের কাছে গিয়ে দেখি ওখানে সবাই আছে, মানে আমাদের বন্ধুরা। তখন আমি ওখানে গিয়ে বললাম, কেমন আছো সবাই? তখন সবাই আমার দিকে তাকালো আর অন্তরা বলতে লাগলো, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। মনে মনে একটু খুশি হলাম, আবার ভাবতে লাগলাম হয়তো আমাকে পাম মারতেছে, তাতে আমার কি। তখন সবার সাথে আড্ডা দিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম আর অন্যদিকে নদী আর আকাশ প্ল্যান করতেছে আমাকে সাহায্য করার জন্য। তারপর ক্লাসে চলে আসলাম আর একটু পর স্যার আসলো আর ক্লাস শুরু করলো। তখন স্যার হঠাৎ করে একটা প্রশ্ন করলো, ভালোবাসা মানেটা কার কাছে কেমন? তখন নদী বলতে লাগলো, স্যার, ভালোবাসা হচ্ছে একজন মানুষকে খুব কাছ থেকে চাওয়া, তাকে বোঝা, তাকে নিয়ে স্বপ্ন দেখা। এর চেয়ে ভালো করে কেউ বলতে পারবে? তখন একটা মেয়ে দাঁড়ালো আর বলল, স্যার, ভালোবাসা হচ্ছে কোনো আবেগ থেকে আস্তে আস্তে মায়ে পরিণত হওয়া, যেমন জিএফবিএফ-এর সম্পর্ক। গুড, কিন্তু এর চেয়ে ভালো করে কে বলতে পারবে? তখন আকাশ বলল, স্যার, রাফি বলবে, সে এসব খুব ভালো জানে। তখন তার সাথে থাকা সবাই একই বলতে লাগলো, আমি জানি ওরা আমাকে ফাঁসাতে চাচ্ছে। এই রাফি, তুমি দাঁড়াও আর বলো। তখন আমি দাঁড়ালাম আর বলতে লাগলাম, স্যার, আমাদের কাছে ভালোবাসাটা একটু অন্যরকম। আমার কাছে ভালোবাসা মানে একটা মায়ের বন্ধন, যেমন হতে পারে একটা মায়ের একটা ছেলের সম্পর্ক, বা একজন বাবা তার মেয়ের সাথে যেরূপ সম্পর্ক, যে ভালোবাসার কোনো উদ্দেশ্য থাকে না। কিন্তু বর্তমান আমাদের চোখের সামনে মানুষগুলো ভালোবাসা বলতে শুধু বোঝে ক্ষণিকের জন্য কাউকে মায়াজালে আবদ্ধ করে আবার তাকে ছেড়ে কষ্ট দেওয়া। আমার কাছে ভালোবাসা মানে সেটা না। একজন বোন যেমন তার ভাইকে ভালোবাসে, সেটাই হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসা বলতে এটাই বুঝি। ধন্যবাদ। তখন সবাই তালি দিতে লাগলো আমাকে। জানি আমি ভালো বলি নাই, তবুও দিচ্ছে, সাথে স্যারও। তবে কয়েকটা সিট থেকে তালি দেয় নাই, আর সেটা হচ্ছে নদী আর তার বন্ধুরা। তখন স্যার বলতে লাগলো, আমি এমন একটা উত্তরের অপেক্ষা ছিলাম। আসলে রাফি, তুমি সঠিক কথা বলেছো, মা বাবার মতো করে কেউ ভালোবাসতে পারে না। তখন অন্তরা বলতে লাগলো, এত সুন্দর কথা তুমি কিভাবে বলো গো? জানি না তো, তবে তুমি হলে কি বলতে। এভাবে ক্লাস শেষ হলো আর আজ কাজে যাব না। গতকাল ছুটি নিয়েছিলাম বসের কাছ থেকে, তাই ক্লাস শেষ করে বাসায় যাব। স্যার চলে গেল আর নদী আর তার পুরো গ্যাং আসলো আমাদের কাছে। বাহ, এখানে তো দেখি প্রেমিক পুরুষ বসে আছে। তাই অন্তরা, কেউ কি পটিয়ে ফেলেছিস নাকি? আমি চুপ করে বসে আছি আর তখনই অন্তরা বলতে লাগলো, এই নদী, তোদের সমস্যা কি রে? ওর সাথে এরকম কেন করিস? আর তুই জানতে চাইছিস না রাফি আমাকে পটিয়ে ফেলেছে নাকি? শোন, রাফি আমাকে পটায় নাই, আমি ওকে পটাইছি এবং আমার রিলেশনও করি। তাতে তোর কোনো সমস্যা? না, তাতে আমার কি সমস্যা, কিন্তু তোর
নজর যে এত ছোট সেটা জানতাম না। মানে তুই যে ছোট লোকের সাথে রিলেশনে গিয়েছিস সেটা আমি মানতে পারছি না। তবে সমস্যা আমার একটাই, আর সেটা হচ্ছে আমার ফোনের টাকা কে দিবে? সেটা তুই পেয়ে যাবি। এখন যা এখান থেকে, আর ওকে নিয়ে আর মজা করবি না। সেটা পরে দেখা যাবে, আপাতত আমার টাকাগুলো দিস। তখন নদী চলে গেল আর আমি বলতে লাগলাম, এসব তুমি কি বলে? তুমি জানো এটাতে তোমার কত বড় সমস্যা হতে পারে? ও তো এখন পুরো কলেজ এটা বলে দিবে, আর তখন কি হবে বুঝতে পারছো? তাতে কি হবে শুনি? সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। এভাবে ক্লাস শেষ হলো, আমি আর অন্তরা বের হলাম ক্লাস থেকে। তখন অন্তরা বলতে লাগলো, তুমি তাহলে যাও, আমার একটু কাজ আছে, আমি পরে যাবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তখন অন্তরা চলে গেল আর আমি সাইকেল চালাতে চালাতে বাসার দিকে যাচ্ছি। হঠাৎ সামনে আকাশ আসলো, সাথে আরো কিছু ছেলে, তাদের হাতে হকি স্টিক, আর আমাকে দাঁড়াতে বললো। আমি দাঁড়ালাম। তখন আকাশ বলল, আজ কোথায় যাবি রে? কেন? আমি বাসে যাচ্ছি। আর আপনারা কেন আবার রাস্তা আটকালেন? বাহ, সেদিন যে আমাকে চর মেরেছিলি সেটা কি ভুলে গেলি নাকি? সেদিন তো আপনারও ভুল ছিল, তাই মেরেছিলাম। শালা, তুই তো সাহস কম না, আবার আমার মুখে মুখে তর্ক করিস। তখন হঠাৎ একটা মেলি কণ্ঠে বলে উঠল, ওকে এমনভাবে মার যাতে আর কখনো আমাদের সাথে তর্ক না করতে পারে। তখন আমি পাশে তাকিয়ে দেখে নদী মেয়েটা দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি কিছুটা অবাক হলাম। একটা মেয়ে হয়ে তার আচরণ এরকম হতে পারে? একটা মানুষকে মারতে সে কোনো দ্বিধাবোধ করে না। তখন আকাশ এসে আমাকে একটা থাপ্পড় মারে, আর তখন তার সাথে থাকা ছেলেগুলো এসে আমাকে ধরে ফেলে। তখন আকাশ হাতে হকি স্টিক নিয়ে আমাকে মারতে থাকে। খুব ব্যথা পাচ্ছি, কিন্তু কিছুই বলতে পারছি না। হঠাৎ একটা মাথায় এসে বাড়ি লাগে, আর আমি মাটিতে পড়ে যাই, আর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। তখন নদী বলতে লাগলো, ওই ওকে ছেড়ে দে আর চল। তখন আকাশ আর তার সাথে থাকা চেলাগুলো চলে গেল। তবে নদীর এখন কেমন যেন একটা মায়া হচ্ছে। সে একবার ভাবলো আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবে, কিন্তু তখনই আকাশ বলতে লাগলো, এই নদী চল, না হলে পরে সমস্যা হবে। তখন নদী আকাশের সাথে চলে গেল, আর আমি সেখানেই পড়ে রইলাম। আর এদিকে অন্তরা তার কিছু কেনাকাটা করে রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছে। হঠাৎ দেখে একটা ছেলে রাস্তায় পড়ে আছে, আর তখন অন্তরা রিক্সা থেকে নামলো আর দেখলো এটা রাফি। তখন অন্তরা আমাকে ডাকতে লাগলো, কিন্তু আমার কোনো সাড়া না পেয়ে সে কিছুটা ভয় পেয়ে গেল। আমার শরীর থেকে রক্ত ঝরছে। তখন অন্তরা একটা গাড়ি নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে আসলো, আর তখন ডাক্তার আমাকে ট্রিটমেন্ট শুরু করলো। একটু পর আমার জ্ঞান ফিরল, আর এদিকে অন্তরা বাইরে চেয়ারে বসে আছে। অন্তরার বসে অসুবিধা হয় নাই, এটা কার কাজ? তখন সে নদীকে কল দিল আর বলতে লাগলো, বাহ নদী, তোকে আমি অহংকারী জানতাম, কিন্তু তুই যে এতটা বাজে একটা মেয়ে সেটা আজ জানলাম। তুই একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এভাবে মারতে পারলি? আমার সাথে খারাপ আচরণ করার ফল কি হতে পারে সেটা ওকে বুঝিয়ে দিলাম। আর খুব ভালো করে সেবা করিস কেমন? সেটা তোকে বলতে হবে না, সেটা আমি জানি। তবে একটা কথা শোন, তুই নিজে একদিন পস্তাবি। এই বিষয়গুলোর জন্য কাঁদতে হবে তোকে, আমি বলে দিলাম। বাজে কথা বাদ দে আর তোর বিএফের সেবা কর। এটা বলে নদী কল কেটে দিল, আর মনে মনে বলতে লাগলো, আমাকে কাঁদতে হবে কেন? রাফি কি আমাকে মারবে নাকি? এটা বলে সে মনে মনে হাসতে লাগলো। আকাশ জানতে পারলে তো তাকে মেরেই ফেলবে। একটু পর ডাক্তার বের হয়ে আসলো, আর তখন অন্তরা তার কাছে গেল আর বলতে লাগলো, আঙ্কেল, রাফির অবস্থাটা কেমন? ও খুব বাজেভাবে আঘাত পেয়েছে, আর মাথায়ও চোট পেয়েছে। আমি সব কিছু ঠিক করেছি, হয়তো একটু পর জ্ঞান ফিরবে, তখন বাসায় নিয়ে যেতে পারবেন। আর আপনি আমার সাথে আসেন, কিছু ওষুধ লিখে দেব, সেগুলোকে নিয়মিত খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে। তখন অন্তরা ডাক্তারের সাথে গেল, আর ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। তখন অন্তরা আসলো আর আমার বেডের পাশে বসে আছে, আর অপেক্ষা করতে লাগলো আমার জ্ঞান ফেরার জন্য। আর এদিকে অন্তরার বাবা অন্তরাকে কল দিয়ে যাচ্ছে, এখনো কেন বাসায় যাচ্ছে না। তখন অন্তরা কল পিক করলো আর বলতে লাগলো, আব্বু, আমার একটা ফ্রেন্ডের মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাকে নিয়ে একটু হসপিটালে আসে, একটু পর বাসায় আসবো। তখন আঙ্কেল কলটা কেটে দিল, আর এদিকে অন্তরারও মাথাটা ব্যথা করছে আর ঘুমও পাচ্ছে অন্তরার, তাই সে মাথার নিচে দিয়ে হাত দিয়ে শুয়ে রইলেন। একটু পর অন্তরা তার নিজের অজান্তেই রাফির বুকের উপরে মাথা দিয়ে শুয়ে রইল। আর এদিকে একটু পর আমার জ্ঞান ফিরল, আর নিজেকে আবিষ্কার করলাম একটা বেডে, আর আমার বুকের উপরে কিছু একটা চাপ মনে হচ্ছে কিছু একটা
আমার বুকের ওপর শুয়ে আছে, সেটাই দেখার চেষ্টা করতে লাগলাম। মাথাটা উঁচু করতেই একটু ব্যথা পেলাম আর আহ করে একটা শব্দ করলাম আর দেখলাম অন্তরা শুয়ে আছে আমার ওপর। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখতে বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে নিষ্পাপ একটা মেয়ে। আসলে কি মেয়েদের ঘুমন্ত অবস্থায় কিউট লাগে? কারো জানা থাকলে আমাকে জানাবেন। আর এদিকে আমার নড়াচড়া করতে দেখে হঠাৎ অন্তরা জেগে গেল আর সাথে সাথে আমার বুক থেকে মাথাটা সরিয়ে নিল আর লজ্জা মাখা মুখ নিয়ে বলতে লাগলো, সরি, আসলে আমি ইচ্ছা করে তোমার বুকে মাথা রাখি নাই। ঠিক আছে। আর তুমি কি আমাকে হাসপাতালে নিয়ে আসছিলে? আমি রিক্সা করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় তোমাকে পড়ে থাকতে দেখে এখানে নিয়ে আসলাম। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আরে বোকা, ধন্যবাদ দিতে হবে না, আর একটু পরেই আমরা বাসায় চলে যাব। ডাক্তার বলেছে আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো ঠিকমতো খেতে হবে। কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। সেটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিয়েছি। তুমি আমার জন্য কেন এত কিছু করছো সেটা তুমি বুঝবে না। এখন চলো আমরা বাসায় যাব। তুমি যত টাকা খরচ করেছো লিখে রেখো, কেমন? আমি বেতন পেয়ে তোমাকে দিয়ে দেব। এই যে মিস্টার, অনেক টাকার মালিক হয়ে গেছেন তাই না? আমার টাকা পরিশোধ করে দেবেন। তবে একটা শর্ত আছে, তুমি যেদিন বেতন পাবে সেদিন আমার টাকা দিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তবে সেদিন কিন্তু আমি আমার টাকা খরচ করব না। আচ্ছা ঠিক আছে, তা কখন বাসায় যাব? এই তো এক্ষুনি যাব, চলো। তখন আমি বেড থেকে নামলাম, কিন্তু ভালো করে হাঁটতে পারছি না। তখন অন্তরা বলল, তোমার হাঁটে দাও। তখন আমি আমার হাতটা তার কাঁধে দিলাম আর হাঁটতে লাগলাম। তখন অন্তরা বলতে লাগলো, চলো আগে পুলিশ স্টেশনে যাব আর ওদের নামে কমপ্লেন করে তারপর বাসা যাব। না, আমি এসব চাচ্ছি না, কারণ এসব করতে গেলে তাদের সাথে আমার শত্রুতা আরও বেড়ে যাবে। আর তুমি তো জানো আমার এই ব্যস্ত শহরে কেউ নেই, তাই আমি চাই না কোনো ঝামেলা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও না তাহলে আর করবো না। তবে আবার কলেজে গিয়ে নদীর বাবা মানে প্রফেসরকে নদীর নামে বিচার দিবে, সেটা তো পারবে নাকি? সেটা পরে দেখা যাবে, আগে চলো বাসায় যাব। এখন তুমি আমার বাসায় যাবে আর সুস্থ হওয়া পর্যন্ত আমার বাসায় থাকবে। না, এটা সম্ভব না, আমি ঠিক আছি তো। তুমি থাকো মেসে, তাহলে সেখানে তোমার দেখাশোনা কে করবে? সেটা হয়ে যাবে, সেখানে আমার একটা রুমমেট আছে, সে সাহায্য করবে। আচ্ছা তাহলে ঠিক আছে। তারপর আমরা একটা গাড়ি করে আমার বাসার সামনে চলে আসলাম। আর তখন অন্তরা আমাকে আমার রুমে পৌঁছে দিয়ে গেল আর আমিও শুয়ে আছি। আমার রুমমেট ফাহাদও এখন বাসায় নেই, হয়তো কোথাও গেছে। এরপর অন্তরা চলে গেল আর আমি শুয়ে আছি, খুব ব্যথা করছে হাত পায়। আর এদিকে আকাশ আর নদী ফোনে কথা বলছে। আজ খুব সস্তা করলাম রে, এটা কি মনে হয় আর আমাদের সাথে লাগতে আসবে না? দোষ, আমার মনে হয় আমরা ছেলেটার সাথে অনেক বেশি করে ফেলেছি, এত মারা ঠিক হয় নাই। কিরে, তোর এত আবেগ কেন? এই ছেলেটার জন্য প্রেম করছিস নাকি? আরে দূর, তুইও যে কি বলিস, আমি প্রেম করতে যাব ওর সাথে? তবে ছেলেটার জন্য এখন কেমন মায়া হচ্ছে। বাহ, তাহলে তার বাসায় আর সেবা কর ওর। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, রাখ ফোন, আমার একটু কাজ আছে। তখন আকাশ ফোন কেটে দিল আর নদী ভাবতে লাগলো, আসলে ছেলেটার সাথে অন্যায় করেছি, যদি ছেলেটা আমার নামে থানায় মামলা করে তাহলে আমার কি হবে? এসব ভাবছে সে। আর এদিকে অন্তরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আচ্ছা রাফির বুকে মাথা রাখার সাথে সাথে ওকে কেন আমার এত আপন মনে হচ্ছে? কেন যেন মনে হচ্ছে ও আমার খুব কাছের কেউ, ওর বুকটাই যেন আমার আসল ঠিকানা। এসব ভাবছে, আবার নিজে নিজেকে বলছে, ধুর অন্তরা, তুই সব কি ভাবছিস? একটু পর ফাহাদ আসলো আর আমাকে দেখে বলতে লাগলো, কি রাফি, তোমার এমন অবস্থায় কেন, কি হয়েছে? আসলে একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাই এরকম আর কি। দেখে চলবে না। আচ্ছা খেয়েছো? না, কিছু খায় নাই। আচ্ছা তুমি তাহলে শুয়ে থাকো, আমি কিছু নিয়ে আসি। তারপর ফাহাদ গেল বাইরে আর আমি শুয়ে আছি। আজকে হয়তো আর কাজে যাওয়া হবে না, এইসব ভাবছি। আর হঠাৎ করে আমার ফোনটা বাজতে লাগলো, তাকে দেখি আম্মু কল দিয়েছে। তখন আমি বুঝতে পারছি না কি করব, কলটা ধরবো নাকি ধরবো না। তখন কি মনে করে যেন ফোনটা রিসিভ করলাম, সালাম দিলাম। তখন আম্মু জিজ্ঞেস করলো, কি রে বাবা, তুমি এইভাবে কথা বলছো কেন? যেটা ভেবেছিলাম সেটাই, মায়ের কাছে কখনো কিছু লুকানো যায় না, হয়তো আমার বেলাও তাই হয়েছে। তখন আমি বললাম, আসলে আম্মু হয়েছে কি, রাস্তায় হঠাৎ সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম আর অল্প একটু ব্যথা পেয়েছি। দেখে শুনে সাইকেল চালাবি না। তারপর আরও অনেক কথা, যেমনটা একটা মায়েরা বলে থাকে।
তখন আম্মু জিজ্ঞেস করলো আমার কাছে টাকা আছে কিনা। তখন আমি বললাম, হ্যাঁ আম্মু, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমার প্রয়োজন পড়লে আমি চেয়ে নিব। জানি হয়তো টাকা চাইলে দিত, কিন্তু ওনাদের যে কত কষ্ট হতো সেটা বলে বোঝাতে পারতাম না। আজকে গরিব ঘরের ছেলে বলে সবাই এতটা অবহেলা করে, এতটা কষ্ট দিচ্ছে। জানি না এটাই কি আমাদের গরিবদের প্রাপ্য বড়লোকদের কাছ থেকে। আজ আরও একটা বিষয় ভেবে খারাপ লাগছে, আইপিএলে সাকিবের মতো প্লেয়ার দল পেল না, এটা আমি অবাক হচ্ছি। আর ফিজ মাত্র 2 কোটি টাকায় কিনে নিল দিল্লি, সেটা তো আমি অবাক হচ্ছি। তাদের থেকেও বাজে প্লেয়াররা অনেক ভালো দামে বিক্রি হচ্ছে। বাদ দিয়ে এসব কথা। একটু পর ফাহাদ আসলো আর কিছু খাবার নিয়ে আসলো, আর সেগুলো খেয়ে ওষুধ খেয়ে নিলাম। তখন আবার আমার ফোন বাজতে লাগলো, তাকে দেখে অন্তরা কল দিয়েছে। তখন আমি কলটা রিসিভ করলাম। তখন অন্তরা বলল, খেয়েছি কি না, শরীর এখন কেমন আছে, এইসব আর কি। তখন আবার এদিকে রেস্টুরেন্টের ম্যানেজার কল দিতে লাগলো, কেন কাজে যাচ্ছি না। স্যার, আমি আপনাকে কল দিতাম, আসলে আমার 2-3 দিনের ছুটির প্রয়োজন ছিল। কেন, কি হয়েছে? এই সময় কেন ছুটির প্রয়োজন পড়লো? স্যার, আসলে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আসতে পারছি না। সব ঝামেলা হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তোমাকে তো কিছু বলতেও পারি না বসের জন্য। তখন স্যার কলটা কেটে দিল, আর আমি ভাবতে লাগলাম কি করা যায়। এখন আগামীকালকে কলেজ যাব নাকি, কিন্তু বাসায় বসে থেকেই বা কি করব। সারাদিন একটা রুমে বন্দি থাকতে ভালো লাগে না, তাই সিদ্ধান্ত নিলাম কলেজে যাব। তখন আমি আবার অন্তরাকে কল দিলাম আর বললাম যে আমি আগামীকাল কলেজে আসব। কি বলো, তুমি এই অবস্থায় কলেজে যাবে? বাসায় বসে থাকতে ভালো লাগে না, আর ওখানে গিয়ে তো আর কোনো কাজ করব না, তাই কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু যাবে তাহলে আর কি, তুমি রেডি হয়ে অপেক্ষা করো, আমি তোমাকে তোমার বাসার সামনে নিয়ে যাব। তুমি আবার কষ্ট করে আসা যাবে কেন, আমি চলে আসবো। আবার বেশি কথা বলো, আমি যেটা বলছি সেটাই। আচ্ছা ঠিক আছে। তখন আমি কলটা কেটে দিলাম আর একটু হাঁটতে বের হলাম নিজের রুমেই। তারপর একটু বাইরে আসলাম আর হাঁটাহাঁটি করতে লাগলাম। এভাবে রাত হয়ে আসলো। হঠাৎ আবার আম্মু কল দিল। মায়ের মন বলে কথা, আর আমরা অনেকে সেই মাকেই কিনা কষ্ট দিই। প্লিজ ভাইয়ারা এবং আপুরা, আমার এই গল্পটা থেকে যদি কিছু শেখার থাকে সেটা হলো মাকে কখনো কষ্ট দিও না, কারণ তারা আমাদের জন্ম দিতে কতটা কষ্ট করেছে সেটা শুধুমাত্র ওনারাই জানে। আজ আমাদের দেশে দেখা যায় অনেক বৃদ্ধাশ্রমে অনেক বয়স্ক মায়েরা এবং বাবারা সেখানে থাকছে। আমার প্রশ্ন হচ্ছে, তাদের কি ছেলে মেয়ে নেই? আর থাকলে আজ কেন বা তারা এখানে? এই বয়সটাতে তো তারা তাদের নাতি নাতিদের সাথে আনন্দে উল্লাসের দিনগুলো কাটাতো, কিন্তু আজ তাদের থাকতে হচ্ছে এক কঠিন বন্ধ ঘরে। আসেন আমরা আমাদের মানসিকতাকে বদলাই, তাহলে দেখবেন সব বাবা মায়েরা আর এভাবে শেষ বয়সে কষ্ট করবে না। তারপর আম্মুর সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম আর শুয়ে রইলাম। এভাবে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ ফাহাদ ডাক দিল, ওই রাফি ওঠ, বাইরের থেকে ঘুরে আসি। তখন আমি আর ফাহাদ বাইরে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। আজকে আমি একটু বেশি সময় হাঁটতে পারি নাই। তখন আমি আবার রুমে চলে আসলাম আর আস্তে আস্তে রেডি হতে লাগলাম। আর ফাহাদকে বললাম কিছু খাবার নিয়ে আসতে। তখন ফাহাদ খাবার নিয়ে আসলো আর দুজনে একসাথে খেয়ে আমি রেডি হয়ে বসে আছি। হঠাৎ অন্তরা কল দিল আর বলতে লাগলো, রাফি বাসার নিচে আসো, আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমি তখন বাসার নিচে আসলাম আর দেখলাম অন্তরা একটা প্রাইভেট কার নিয়ে আসলো। বাহ, গাড়িটা তো বেশ সুন্দর, নতুন নিলে নাকি? একদম নতুনও না, তা আব্বু আমাকে অনেক আগেই কিনে দিয়েছিল, কিন্তু আমি এসবে চড়তে আসলে পছন্দ করি না। আমার কাছে খোলা আকাশে রিক্সাতে চড়তেই ভালো লাগে। ও, তখন আমি বুঝে গেলাম মেয়েটার ভেতরে এক বিন্দু পরিমাণ অহংকার নেই। তখন অন্তরা বলল, আজকে নিয়ে এসেছি তোমার জন্য, এখন তাড়াতাড়ি ওঠো। তখন আমি উঠে বসলাম তার পাশে আর সে ড্রাইভ করতে লাগলো। তখন অন্তরা বলল, গাড়ি চালাতে পারো? না তো, কখনো শেখা হয় নাই। আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এভাবে আমরা কলেজে চলে আসলাম। আসার সময় অন্তরা বলল, আজকে নাকি আমাকে সে কোথাও নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর কলেজে এসে গাড়ি থেকে নেমে ও গাড়ি পার্ক করতে গেল আর আমি দাঁড়িয়ে আছি। তারপর দেখলাম নদীর সাথে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু নদী কোথায়, সাথে আকাশও নেই। তখন অন্তরা আসলো আর এদিকে অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবছে ওর আবার কি হলো। তখন অন্তরা বলল, চলো ওইদিকে সবাই আছে, চলো আগে প্রিন্সিপালের রুমে যাব। ও হ্যাঁ চলো। তখন আমরা প্রিন্সিপালের রুমে যেতে লাগলাম। রুমের সামনে গিয়ে স্যারকে সালাম দিয়ে ভেতরে গেলাম। তখন স্যার বলল,
অন্তরা, তোমরা কেমন আছো? আর তোমার হাতে পায়ে এবং মাথায় কি হয়েছে? আসলে স্যার এগুলো নদী আর আকাশের সাথে আরো কয়েকজন মিলে করেছে। কি বলো এইসব? নদী, আকাশ ওরা তোমার এই অবস্থা করেছে? জি স্যার, নদী সেই প্রথম দিন থেকেই রাফির সাথে খারাপ আচরণ করতেছে। কিন্তু নদীর সাথে তোমার ঝামেলা সৃষ্টি হয়েছে কি করে? আসলে স্যার প্রথম দিন তারপর স্যারকে সব বললাম। এটা বললাম যে ওই দিন তার জন্য আমার চাকরি চলে গিয়েছিল। সেদিন তাকে আর আকাশে কিছু কথা বলেছিলাম, সেটার জন্য হয়তো এরকম করেছে। তা বাবা, তুমি ঔষধ ঠিক মতো খাচ্ছ তো? জি স্যার, এসবে ঠিক আছে, তবে আপনাকে জানানোর প্রয়োজন ছিল তাই জানালাম। তুমি ঠিক কাজ করেছো, তবে তুমি আমাকে আরো আগে জানাতে পারতে। তখন স্যার পিয়নকে ডাক দিলেন আর বললেন নদী আর আকাশ কলেজে আসলে তাদেরকে তার রুমে নিয়ে যেতে যেন নিয়ে আসে। একটু পর পিয়ন এবং তার সাথে নদী আর আকাশ আসলো স্যারের রুমে। নদী হয়তো আমাকে এখানে আশা করে নাই, হয়তো সে ভেবেছিল আমি রুমে শুয়ে আছি। তখন নদী বলল, স্যার আমাকে ডেকেছেন? ডেকেছি। তোমার আর আকাশের নামে রাফি কমপ্লেন করেছে। তারা বলছে তার এই অবস্থার জন্য তোমরা দায়ী। জি স্যার, তাকে এইভাবে আমরাই মেরেছি, তবে তার একটা কারণ আছে। স্যার একটু রাগী কণ্ঠে বলতে লাগলো, আমি জানি সেই কারণটা। স্যার আপনি জানেন না সেই কথাটা, কারণ আমি জানি এই ছেলেটা তোমাকে সেই কথাটা বলেনি। তখন আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি আবার কোন কথাটা বললাম না। তখন স্যার বলল, কি কথা বলেছিল সেটা বলো। স্যার সে একটা বাজে কথা বলছিল, সেটা আকাশ মানতে পারে নাই, তাই সে এরকম করেছে। জি স্যার, সে আমার সামনে নদীকে তার সাথে এক রাত কাটানোর জন্য অফার করে, আর আমি তার বন্ধু হয়ে এটা কি করে সহ্য করি? এসব শুনে আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। তখন অন্তরাও আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। তখন স্যার তার চেয়ার ছেড়ে উঠে টাস টাস করে 2টা থাপ্পড় মারলো। আপনারা হয়তো ভাবছেন সেটা নদী বা আকাশের গালে মেরেছে। আরে না ভাই, সেই থাপ্পড় 2টা আমাকে মেরেছে। আর বলতে লাগলো, এই তোর ঘরে কি মা বোন কিছু নেই? আমি জানি স্যারের রাগ করাটা স্বাভাবিক, তার মেয়েকে কেউ খারাপ কথা বলবে আর সে কি চুপ করে থাকবে? তবে স্যারের উচিত ছিল ভালো করে তথ্যগুলো যাচাই করা। তখন স্যার বলল, এই তুই আজকের পর থেকে আমার কলেজে আর আসবি না। তোর মতো ছেলে এই কলেজে থাকলে আমার বদনাম হবে। থাক স্যার, সে পরে আমার কাছে ক্ষমাও চেয়েছে। এখন সে জানতে পেরেছে আমি এই কলেজের প্রফেসরের মেয়ে, তাকে এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ওর নামে আর একটা কমপ্লেন আসলে ওকে আমি বের করে দিতে বাধ্য হব। এখন তোমরা আসতে পারো। তখন ওরা সবাই বের হয়ে পড়লো, সাথে আমিও বেরিয়ে পড়লাম। তখন আমি অন্তরাকে বলতে লাগলাম, বিশ্বাস করো অন্তরা। কি বিশ্বাস করবো? হ্যাঁ, তোকে আমি ভালো ছেলে মনে করতাম, তোকে আমার ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু তুই যে এরকম একটা ছোট লোক সেটা জানতাম না। প্লিজ অন্তরা, আমার কথাটা তো শোনো। তোর এই অপবিত্র মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবি না, যা আমার সামনে থেকে। স্যার চট দিয়েছিল, শুধু গালে ব্যথা পেয়েছিলাম, কিন্তু অন্তরা যখন মারলো তখন যেন বুকের ভেতরে গিয়ে গেঁথে গেল। এই স্বরে একমাত্র তাকে আমি আপন ভাবতাম, আর সেই মানুষটাই বলে দিল আমার মুখ দিয়ে তার নাম উচ্চারণ না করতে। জানি না জীবনে কি পাপ করেছিলাম, যার জন্য আল্লাহ আমাকে এরকম শাস্তি দিচ্ছে। আমার চোখে পানি চলে আসলো, জানি না কেন। আমাদের মতো গরিবদের তো এটা একটা রুটিন। তখন অন্তরা চলে গেল ক্লাসের দিকে, আর বলে গেল তার সাথে নাকি আমার কোনো সম্পর্ক নেই। তখন আমি একটা হাসি দিলাম, জানি না এটা খুশির কিনা আনন্দের। তখন নদী বলতে লাগলো, দেখলি কেমন দিলাম আমি? খুব সুন্দর করেছেন অভিনয়টা। জানেন, আপনাকে দেখে তো তখন মনে হচ্ছিল না আপনি মিথ্যা বলেছেন। একটা ট্যালেন্ট আপনার ভিতর খুব বেশি আছে, আর সেটা হচ্ছে মিথ্যা কথাটা খুব সুন্দর করে গোছিয়ে বলা। একদিন খুব কান্না করবেন, একাকিত্ব, হয়তো সেদিন আপনি বুঝতে পারবেন। হয়তো তখন কাউকে পাশে পাবেন না কষ্টের কথাগুলো বলার জন্য, কিন্তু আজ আমি কষ্টের কথাগুলো বলার মতো একটা মানুষ পাচ্ছি না। জানেন, খুব ভালো লাগছে আপনার মতো একজন অভিনেতার সাথে দেখা হয়ে। ভালো থাকবেন। এটা বলে হাঁটতে শুরু করলাম, আবার রাস্তা ধরে বাসার দিকে। তখন নদী বলল, দিল তো ছেলেটা আবার ইমোশনাল বানিয়ে। এমনিতেই আমি এসব সহ্য করতে পারি না। আরে তুই এসব বাদ দে তো, চল ক্লাস চল। তখন তারা ক্লাসে চলে গেল, আর আমি বাসার দিকে হাঁটতে লাগলাম। চারদিকে শহরের বড় বড় দেয়াল আর মানুষের ভরপুর, কিন্তু আজ আপন বলে কাউকে মনে হচ্ছে না। মনে হচ্ছে শহরের মানুষগুলি হয়তো এরকম।
হয়তো আমি আবার আমার জীবন যুদ্ধে হেরে গেলাম। গরিব বলে হয়তো সবাই আজ আমার সাথে মজাটা নিতে পারছে। এরকম ভাবে হাঁটতে হাঁটতে একটা নদীর পাশে এসে বসলাম। শুনেছি নদীর ধারে বসলে নাকি কষ্টগুলো নিমিষে হারিয়ে যায়, কিন্তু আজ এই কষ্টগুলো ছাড়ছে না কেন? তারপর এখানে কিছু সময় বসে থেকে বাসা চলে আসলাম আর না খেয়ে শুয়ে রইলাম। আর বসে বসে হাতে পায়ে থাকা ব্যান্ডেজগুলো খুলে ফেললাম আর ভাবতে লাগলাম আগামীকাল থেকে আবার ডিউটিতে যাব। তখন আবার একটু শুয়ে রইলাম। আর অন্যদিকে অন্তরা বসে বসে ক্লাস করতে থাকলো, কিন্তু আজ তার কেমন নিজেকে একা একা লাগছে। কেন লাগছে সেটা অন্তরা নিজেও জানে না। এভাবে সে ক্লাস করে বাসায় আসলো, কিন্তু তার মনটা আজ ভীষণ খারাপ। যাকে সে তার খুব কাছের একজন ভাবতে শুরু করেছিল, কিন্তু তার সম্বন্ধে এসব শুনে তার মন খারাপ হওয়া স্বাভাবিক। এভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন অন্তরা রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তখন সে ফোনটা বের করে আমাকে কল দিতে যাবে। তখনই তার মনে পড়ে গেল গতকালের ঘটনাটা, আর অন্তরা চলে গেল কলেজে। এদিকে আমি গেলাম রেস্টুরেন্টে খাবারের জন্য না, কাজ করতে। কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম সেটা হয়তো আমি আশা করি নাই। এভাবে সেই দিনটা কেটে গেল। পরের দিন অন্তরা রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তখন সে ফোনটা বের করে আমাকে কল দিতে যাবে। তখনই তার মনে পড়ে গেল গতকালের ঘটনাটা, আর অন্তরা চলে গেল কলেজে। আর এদিকে আমি গেলাম রেস্টুরেন্টে খাবারের জন্য না, কাজ করতে। তারপর রেস্টুরেন্টে গিয়ে দেখি বস বসে আছে। আমাকে দেখে বস বলল, রাফি, তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো? আর এই অবস্থাতে কাজে আসতে হবে কেন? স্যার, আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই চলে আসলাম। সে ঠিক আছে, তা ঔষধ ঠিক মতো খাচ্ছ তো? জি বস, সেটা আমি খাচ্ছি। তখন কাজে আবার মনোযোগ দিলাম। আর এদিকে অন্তরা কলেজ শেষ করে ভাবলো আজকে তার বাবা রেস্টুরেন্টে যাবে, তাই সে একটা রিক্সা নিয়ে চলে আসলো রেস্টুরেন্টে। আর তখন বস ছিল না, ওখানে কোথাও একটা গিয়েছিল। এদিকে আমি কাজ করতেছি, হঠাৎ দেখলাম অন্তরাকে একটা রিক্সা করে এই রেস্টুরেন্টের পাশে আসলো। আর আমি ভাবতে লাগলাম অন্তরা কেন এদিকে আসে? সে কি জেনে গেছে নাকি যে আমি এখানে চাকরি করি? এসব ভাবছি। আর তখন দেখলাম অন্তরা এই রেস্টুরেন্টের ভেতরে আসলো আর সোজা একটা টেবিলে গিয়ে চেয়ার নিয়ে বসলো। তখন আমি একটু নিজেকে আড়াল করতে চাইলাম, কিন্তু পারলাম না। দেখে ফেললো অন্তরা আমাকে। আর তখন অন্তরা ভাবতে লাগলো এই লম্পট ছেলেটা এখানে কি করে? তখন একটা কাস্টমার আমাকে ডাক দিল আর বলল। তখন আমি মেনু কার্ডটা হাতে নিয়ে ওই লোকটার কাছে গেলাম। তখন অন্তরা ভাবতে লাগলো, ও তাহলে আমার বাবার রেস্টুরেন্টে কাজ করে। তখন আমি সোহানকে বলতে লাগলাম, হে তুমি দেখো ওই আপি কি চায়। ভাই, ও হলো আমাদের বসের মেয়ে। ও, তাহলে বস যে বলতো তার একটা মেয়ে আছে, ওই তাহলে অন্তরা। তখন অন্তরা বলতে লাগলো, এ ওয়েটার, এদিকে আসো। আমার দিকে ইশারা করে, জি ম্যাম আসি। তখন আমার কোনো দিশা না পেয়ে গেলাম অন্তরের কাছে। জি ম্যাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি তাহলে আমার বাবার রেস্টুরেন্টে কাজ করো? জি ম্যাম, এখন আপনাকে কি দেব সেটা বলেন। আর আজকের পর হয়তো বা আমার চাকরিটা থাকবে না, তাই না ম্যাম? সেটা আমি তোমাকে এখন বলতে পারছি না। তবে ম্যাম একটা কথা, আপনি আমাকে যেটা ভাবছেন আসলে আমি সেরকম ছেলে না। হয়তো আমি গরিব, হয়তো সামান্য একটা চাকরি করে, কিন্তু বিশ্বাস করেন মেয়েদেরকে সম্মান করার শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পেয়েছি। আর আমি নদীকে এসব বলি নাই, কিন্তু জানি না কেন মেয়েটা তার সম্মানটুকু নিয়েও মিথ্যা বলল। ও সরি, আপনাকে এসব কেন বলছি বলেন, আপনাকে কি দিব? আপাতত আব্বুকে ডেকে দাও। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি বস কোথায়। তখন আমি চলে আসলাম তার কাছ থেকে আর বসকে খুঁজে বের করলাম আর বললাম, বস আপনার মেয়ে আসে রেস্টুরেন্টে, আপনাকে খুঁজতেছে। ও আচ্ছা, চলো তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেই। আমি আসতে চাই নাই, কিন্তু বস জোর করে নিয়ে আসলো আর বলতে লাগলো, অন্তরমা তোকে বলেছিলাম না একটা ছেলের কথা, এটাই সে ছেলে, খুব ভালো একটা ছেলে। আর বলতে হবে না বাবা, আমি জানি সে কেমন। কেন, তোরা একে অপরকে চিনিস নাকি? চিনি, ওকে ভালো করেই চিনি। তাহলে তো ভালো চলে। তাহলে মা, খাওয়া দাওয়া করি। না বাবা, আমি বাসায় যাব, এখন ভালো লাগছে না। কেন, খাবার খেয়ে যা। না বাবা, ভালো লাগছে না। তখন অন্তরা চলে গেল। আর তখন বস বলতে লাগলো, মেয়েটা আমার এমনিতে একটু রাগী, তবে তার মনটা খুব ভালো। জি বস। তারপর আমি আবার আমার কাজে মনোযোগ দিলাম। আর অন্যদিকে অন্তরা বাসায় গিয়ে আমার বলা কথাগুলো ভাবতে লাগলো। আসলে কি রাফি সত্যি বলছে? আর রাফি যদি সত্যি বলে থাকে, তাহলে নদী কি তার বাবাকে মিথ্যে বলেছে? তাহলে আমি কার কথা বিশ্বাস করবো এখন? তখন সে নদীকে কল দিল আর জিজ্ঞেস করলো, সেদিন কি রাফির নামে ওগুলো সত্যি বলেছিলি নাকি তাকে ফাঁসানোর জন্য ওগুলো বলেছিলি? তখন নদী একটা হাসি দিল আর বলল, আমাকে তোর কি মনে হয়?
জানি না, তবে রাফিকেও অবিশ্বাস করতে পারছি না। তাহলে বসে থাক না তোর রাফিকে নিয়ে। এটা বলে নদী কল কেটে দিল। অন্তরার ভাবনা আরো বেড়ে গেল। এখন সে কাকে বিশ্বাস করবে? আসলে কি রাফি এমনটা বলেছিল অন্তরাকে? হঠাৎ তার ফোনটা বাজতে লাগলো। কোনো এক অপরিচিত নাম্বার থেকে অন্তরা কলটা রিসিভ করলো। তখন ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে সালাম দিয়ে বলল, আপু, আমি নদীর ছোট বোন। ও হ্যাঁ, কেমন আছো তুমি? আপি, আমি ভালো আছি, কিন্তু আমি জানি তুমি ভালো নেই। কেন তোমার এমনটা মনে হলো? আসলে আপু, সেদিন নদী আপু আর আকাশ ভাইয়া ফোনে একে অপরের সাথে কথা বলছিল তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে, মানে রাফি ভাইকে নিয়ে। কি বলছিল তারা, তুমি শুনতে পেয়েছিলে? তারা বলছিল রাফি ভাইয়া যদি আব্বুর কাছে নদীর নামে বা আকাশ ভাইয়ের নামে বিচার দেয়, তাহলে নদী আপু নাকি বলবে রাফি ভাইয়া তাকে খারাপ কথা বলেছে। কি বলো এসব? তার মানে এটা নদী আর আকাশের প্ল্যান ছিল? আপু, তবে আমি যে তোমাকে বলেছি তুমি সেটা নদী আপুকে বলো না প্লিজ, না হলে সে আমাকে মেরেই ফেলবে। আর তোমাকে জানানোর প্রয়োজন মনে করলাম, তাই বললাম, যদি তোমাদের রিলেশনটা টিকে যায়। ধন্যবাদ আপু, তোমাকে আর নদীকে আমি কিছু বলবো না। তুমি রাখো, এখন আমি রাফিকে কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তখন অন্তরা কল কেটে দিয়ে ভাবতে লাগলো, এটা সে কি করলো? না জেনে না বুঝে একটা ছেলেকে সে এভাবে অপমান করলো। অন্তরা ভাবতে পারছে না